আপনাকে সারোগেসির মাধ্যমে আমাদের অফিসের ফারহান আদ্রাব স্যারের বাচ্চার মা হতে হবে। 9 মাস পর ওনার বাচ্চা উনি নিয়ে যাবে। বিনিময়ে 20 লাখ দেওয়া হবে আপনাকে। বলল ম্যানেজার। মুন হতভম্ব। অফিসে এসেই এমন কিছু শুনতে হবে তাও ভাবতেই পারছে না। কি বলছে এটা ম্যানেজার সাহেব? আর স্যার উনি বা কেমন? এতদিন এই অফিসে কাজ করে তো এমন মনে হয়নি বসকে। উনি যথেষ্ট ভালো একটা মানুষ, যথেষ্ট সুদর্শনও বটে। আর ওনার বাচ্চার প্রয়োজন হলে বিয়েও তো করতে পারে। শুধু শুধু আমাকে কেন টানছে এর ভেতরে? হ্যাঁ আমি এতিম, টাকার প্রয়োজন, তাই বলে এভাবে টাকার লোভিত না। এমন প্রস্তাব দেওয়াটার মানেটা কি? মুন দাঁড়িয়ে থাকার ব্যালেন্সটা ঠিক রাখতে পারল না। পড়ে যেতে নিলে ম্যানেজার ধরে ফেলে। আমি ঠিক থাকতে পারছি না এটা শুনে। ম্যানেজারকে আমি বাবার মতো দেখতাম, আর উনিও আমাকে মেয়ের মতোই ভালোবাসতেন। আর আজ এই বিশ্বাসটা উনি ভেঙে দিয়েছেন। এতদিন যে সম্মানের সাথে বসকে দেখতাম, সেই বসের প্রতি একরাশ ঘৃণা এসে জমলো, সাথে ম্যানেজারের প্রতিও। আমি নিজেকে যত সম্ভব শান্ত রেখে ম্যানেজারকে বললাম, এইসবের মানে কি? আমি তোমাকে আমার মেয়ের মতোই ভালোবাসি মা, আর তোমাদের বসকেও নিজের ছেলের মতো ভালোবাসি। ওকে ছোট থেকেই দেখে আসছি, অনেক রাগী আর বদমেজাজি। যেটা করবে বলবে ওইটা যেমন করেই হোক করেই ছাড়বে। আর যথেষ্ট ভদ্র। নিঃসন্দেহে ও অনেক বুদ্ধিমানও। অফিসের অনেক শত্রুকে কিভাবে এক হাতে হ্যান্ডেল করতো, সবাইকে শ্রদ্ধাও করে অনেক। কিন্তু ওর হঠাৎ এই সিদ্ধান্তকে আমি মানতে পারছি না। এটা অন্যায়। ও আমার কোনো কথাই ফেলে না, কিন্তু এই কথাটার কোনো প্রত্যুত্তর আমি করতে পারছি না। সেই সাধ্য যে আমার নেই। মা, তোমার ডিটেলস সব অফিসে আছে। তোমার টাকার দরকার আর ওর বাচ্চার দরকার। আমি বলবো কি, রাজি হয়ে যাওয়াই ভালো। এবার বাকিটা তোমার ইচ্ছে মা। বলল ম্যানেজার আঙ্কেল। আমার কান ঝাঝা করে উঠল। আমি সাথে সাথেই বেরিয়ে আসলাম ওই অফিস থেকে। না, করব না আর চাকরি। কালই রেজিগনেশন লেটার দিয়ে চলে আসব ওই অফিস থেকে। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি এসব, কিন্তু এই চাকরিটা যে আমার একমাত্র সম্বল ছিল। এত কম পড়ায় কেউই বা চাকরি দেয় না, এত কম পড়ায় কেউই চাকরি দেয় না। এই একটা মাত্রই এত বড় অফিসে চাকরিটা পেলাম। কি ভেবে দিয়েছে এটাও জানি না। ওই অফিসের সব উচ্চশিক্ষিত লোক, তা ওনাদের কথার ধরনেই বোঝা যায়। আমাকে দিয়েছিল প্রিন্টারের কাজ, কারণ এই একটা কাজই তুলনামূলক সহজ ছিল আর তেমন পড়া নিয়েও না। তবুও সন্তুষ্ট ছিলাম এই চাকরি নিয়ে। কিন্তু এখন কিভাবে চলবো আমি? ফারহান আফরাদ আমার অফিসের স্যার, দেখতে শুনতে ভীষণ ভালো, সুদর্শনও বটে, সবার সামনে ভালো আচরণ করেন। বয়স 26-27 হবে। ওনার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বাবার অফিসেই বসেছিলেন লেখাপড়ার পাশাপাশি। সেই থেকেই এত বড় বিজনেসটা উনি সামলিয়েছেন। আস্তে আস্তে এই 4 বছরে অনেক বড় করে ফেলেছেন এই বিজনেসটা। অনেক বুদ্ধিমানও বটে। এই 4 বছরে ওনাকে যারাই দেখে আসছেন, ওনারাই বলে খারাপ কোনো কিছুর কোনো রেকর্ড নেই ওনার চরিত্রে। কিন্তু আজকে এটা কি হলো? উনি বিয়ে করবে বললেই অনেক মেয়ে হাজির হবে, তা অফিসের মেয়েদের দিকে তাকিয়েই বুঝেছিলাম। তবে শুনেছি উনি মেয়ে জাতিকে বিশ্বাস করেন না কোনো এক কারণে, ছোট থেকেই, এমনকি ঘৃণাও করে অনেক। কিন্তু তাই বলে আমার জীবন কেন জড়াতে চাচ্ছেন উনি? আমি মুন, আমার বাবা মাকে এটাও জানি না। আমি বড় হয়েছি অনাথ আশ্রমে, ওখান থেকে ইন্টার পর্যন্ত পড়তে পেরেছি। স্বাভাবিকভাবে ওখানের নিয়ম অনুসারে 18 বছর পার হওয়ার পর আমারও বের হয়ে যেতে হলো। 4 মাস আগেই আমার 18 বছর পূর্ণ হয়েছিল। ওখান থেকে বেরিয়ে কই যাব ভাবতে ভাবতে মেয়েদের একটা মেসে উঠেছিলাম। মেসে ওঠার আগে কিছু অগ্রিম টাকা দিতে হয়, কিন্তু আমার ওই অল্প টাকাটাও ছিল না। অনেক কষ্ট করে মেসে থাকার সুযোগ পেয়েছিলাম। বলেছিলাম আমাকে 1 মাস সময় দেওয়ার জন্য, তারপর লেগে গেলাম টিউশন অথবা যে কোনো ধরনের চাকরির খোঁজে। কিন্তু এই শহরে টিচারের অভাব নেই, তাই এত অল্প পড়াতে টিউশনই পাচ্ছিলাম না। অনেক খোঁজার পর মেসে আমার পাশের বেডের মিম এই চাকরিটার খোঁজ দিয়েছিল। এদিকে মেসের অনেক টাকা বাকি রয়ে গেছিল। শেষবারের মতন উনি আমাকে 1 মাসের টাইম দিয়েছিল। আবার এদিকে অ্যাডমিশন টেস্ট আর অনার্সের ভর্তির তারিখের শেষ তারিখ চলে আসছে। আর এদিকে আমি টাকা জোগাড় করতে পারলাম না এখনো। কি করব ভেবে পাচ্ছি না। কিন্তু এখন এই চাকরিটাও যদি ছেড়ে দিতে হয়, কই যাব আমি? এসব ভাবতে ভাবতেই একসময় চোখগুলো ঝাপসা হয়ে আসলো, পেট গুলিয়ে আসছে। সকালে তেমন কিছুই পড়েনি পেটে খুশিতে, কারণ আজকে চাকরির 1 মাস পূর্ণ হয়েছে আর বেতন দেওয়ার দিন ছিল। এই বেতন দিয়ে অনেক কিছু করব ভেবে রেখেছিলাম, আর কি কি করব এটার হিসাবও রেখেছিলাম। কিন্তু অফিসে গিয়েই এমন একটা কথা শুনতে হবে কোনো দিন ভাবতে পারিনি। এক সময় মাথাটাই ঘুরিয়ে উঠল। ধীরে ধীরে সব ঝাপসা হয়ে আসছে।
বুঝতে পারছি সেন্সলেস হয়ে পড়ছিলাম, একসময় রাস্তার পাশেই লুটিয়ে পড়ি। অন্যদিকে ফারহান আদ্রাফ গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছেন অফিস থেকে। মুন বের হওয়ার সাথে সাথেই ও উপরে তলার কাছের জানালা দিয়েই দেখছিল মুন তাড়াহুড়ো করে বের হওয়াটা। মুনকে ফলো করার জন্যই ড্রাইভিং আসতে করেছে ও। ফুটপাথ দিয়ে হাঁটা মুনকে অন্যমনস্ক লাগছে, হয়তো কিছুক্ষণ আগের বিষয়টা নিয়েই ভাবছিও, কিন্তু ও জানে শেষ পর্যন্ত মুন রাজি হবে এই শর্ত দিয়ে, না হলে ও অন্য আরেকটা শর্ত দিয়েই, কারণ ওর এখন টাকার ভীষণ দরকার। ড্রাইভিং করার ফাঁকে ফাঁকে ভাবছে মেয়ে জাতিকেও বিশ্বাস করতে পারবে না কোনোদিন, না হলে মুনকেও নিজের জীবনের সাথে একেবারেই আবদ্ধ করে ফেলতো। ওর যে ছোটকাল থেকেই একটা ঘটনার জন্য মেয়ে জাতির ওপরে সব বিশ্বাস ঠুনকো হয়ে গিয়েছে। এইভাবে ওর যে মন মানে না, কিন্তু মন না মানলে ও করতে যে হবেই। যে সম্পর্কে শুরুতেই কোনো বিশ্বাস থাকবে না, সেই সম্পর্ক কিভাবে পূর্ণতা পাবে? এই বাচ্চাটার ভেতরেও মুনের অস্তিত্ব দেখবে। এসব ভাবতে ভাবতেই এক সময় খেয়াল করো মুন ফুটপাতেই লুটিয়ে পড়েছে। দ্রুত বেগে গাড়িটা চালিয়ে মুনের পাশে যেতেই দেখলো মুন সেন্সলেস হয়ে পড়েছে। ততক্ষণে মানুষ ঘিরে ধরেছে ওকে, কয়েকজন পানি ছিটাও দিচ্ছে, কিন্তু মুনের কোনো সাড়া নেই। ফারহান দ্রুত বেগে ওখানে গিয়ে মানুষকে সরিয়ে দিয়ে মুনকে কোলে নিতে গেলেই কয়েকজন আটকে দেয়। ওরা বলে, আপনি কেডা? এভাবে হুটহাট একটা মেয়ে মানুষকে কোলেই বা কেন নিতেছেন? আদ্রাফ জানে এদের সাথে কথায় লাগলেই আর ছুটতে পারবে না। মুখ ফসকেই ওর জবাব বের হলো। অতি কাছের একজন। এটা বলে ও মুনকে কোলে করে নিয়ে গাড়িতে উঠিয়ে নিল। ওই লোকগুলো আর কিছু বলল না। আদ্রাফ গাড়িতে উঠে ওর ড্রাইভিং সিটের পাশে মুনকে বসিয়ে এক হাতে জড়িয়ে ধরে রেখেছে, আর অন্য হাতে মোবাইল নিয়ে প্রথমে ওর কাছের বন্ধু শুভ্রকে কল দিল। শুভ্র কল ধরতেই আদ্রাফ বলল, কই তুই হাসপাতালে আছিস? ওই দিক থেকে শুভ্র হ্যাঁ বলতেই আদ্রাফ কল কেটে দিল। তার এখন অন্য কোনো দিকেই খেয়াল নেই, তার একমাত্র খেয়াল মুনের দিকেই। মোবাইল রেখেই মুনের মাথা নিচের এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে ড্রাইভিং করতে লাগলো। তার এখন দ্রুতই পৌঁছাতে হবে। হাসপাতালে পৌঁছার পর গাড়ি থেকে নেমেই মুনকে কোলে নিয়ে ওর বন্ধু শুভ্র এর কেবিনের সামনে গিয়েই কল দিল। সব মানুষ তাকিয়ে আছে, কিন্তু আদ্রাফের সেদিকে খেয়াল নেই। শুভ্র ক্যাবিন থেকে বের হয়ে বন্ধুর কোলে মেয়ে দেখে অবাকের চরম পর্যায়ে চলে গেল। এটা কিভাবে সম্ভব? আদ্রাফের কোলে মেয়ে? যে ছেলে মেয়ে জাতিকে সহ্য করতে পারে না, সেই ছেলের কোলে মেয়ে? শুভ্র আদ্রাফের কাছে এসে বলার জন্য মুখ খুলল। আরে দোস্ত, এটা কি? কথা সম্পূর্ণ হওয়ার আগেই আদ্রাফের গম্ভীর মুখশ্রী দেখে চুপ হয়ে গেল। তার এতক্ষণ হুঁশি ছিল না রোগীকে দেখার, বন্ধুর কথা ভাবতে গিয়ে। তার আগে মেয়েটাকে দেখেই তার মুখ অটোমেটিক্যালি হা হয়ে গেল। এই মেয়ে এখানে কিভাবে, তার উপর আদ্রাফেরই কোলে? ওই দিন আদ্রাফের সাথে গাড়িতে করে যাওয়ার সময় তো দেখেছিলাম, জ্যামে পড়ে গাড়িতে বিরক্ত অবস্থায় রাস্তায় চোখ দিয়েছিলাম, আর তখনই মেয়েটা রাস্তার মাঝখান দিয়ে এক বৃদ্ধ মহিলাটাকে রাস্তা পার করে দিচ্ছিল। এরপর পরই জ্যাম ছুটে গিয়েছিল, কিন্তু আদ্রাফ ড্রাইভিং না করে রাস্তার দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে গিয়েছিল। আমি ধাক্কা দিতেই ও সম্বিত ফিরে পেয়েছিল, তারপর আবার পিছন দিকে তাকিয়ে কিছু একটা দেখার চেষ্টা করেছিল। ওকে অগোছালাও লেগেছে সেই কিছুক্ষণ সময়ে। এরপর পরই গাড়ি স্টার্ট দিয়েছিল। শুভ্র এত কিছু না ভেবে আগে মেয়েটাকে দেখতে লাগলো, কারণ আরেকটু হলে আদ্রাফ ওকে চিবিয়ে খাবে। বলল শুভ্র, আরে তেমন কিছুই না, অতিরিক্ত টেনশন আর স্ট্রেস নেওয়ার জন্যই এমনটা হয়েছে, আর খাবারের অমনোযোগের জন্যই। ঠিকমতো খাবার খেলেই হবে, আর এখন আপাতত কিছু ওষুধ দিচ্ছি, এসব চলুক। আদ্রাফ যেন হাঁপ ছেড়ে বাসত। এতক্ষণ তো ও নিজের ভেতরে ভেতরে ঠিক থাকতে পারছিল না। আদ্রাফ যেন হাঁপ ছেড়ে বাসত। এতক্ষণ তো ও নিজের ভেতরে ভেতরে ঠিক থাকতে পারছিল না। আদ্রাফ মুনের পাশে বসে ওর এক হাত নিজের হাতে মুঠোয় নিল। কিছুক্ষণ তাকিয়ে থাকলো মুনের দিকেই। শুভ্রকে কিছু খাবার আনার ব্যবস্থা করতে বলল। শুভ্র তাই করলো। তার হাসপাতালের কর্মচারীকে অর্ডার দিয়ে আসতো, আর ততক্ষণে আদ্রাফও উঠে এলো। এই কিছু সময় শুভ্র আদ্রাফকে দেখেই বুঝে গিয়েছে। শুভ্র আদ্রাফের পাশে এসে দাঁড়ালো। ভালোবাসিস ওকে? জানি না, বলে দিলেই তো হয়। আমার জীবনে কোনো নারীকেই জড়াবো না। এই কথার প্রতি উত্তরে কিছুই বলতে পারল না শুভ্র, কারণ ও জানে আদ্রাফকে এখন যেভাবেই বোঝাক না কেন ও বুঝতে চাইবে না। আর কি বা বোঝাবে আদ্রাফকে? ও নিজেই তো জানে আদ্রাফের একটা কালো অতীত আছে, যে ট্রমাটা থেকে এখনো আদ্রাফ বের হতে পারেনি। মুন চোখ খুলেই হতবাক, কারণ ওর সামনে স্বয়ং আদ্রাফ দাঁড়িয়ে আছে। চারিদিকে তাকিয়ে বুঝতে পারলো এটা একটা হাসপাতাল। কিন্তু আমি হসপিটালেই বা কিভাবে আসলাম, আর আমার সামনেই বা ফারহান আদ্রাফ স্যার কেন আসবে? মুন এটা ওর স্বপ্ন মনে করে চোখ বন্ধ করে আবার খুলল।
না, এটা তো ভ্রমের মতো মনে হচ্ছে না। না, হয়তোবা আমার চোখের ভুল হতে পারে। যেই ভাবা সেই কাজ, আমি বেড থেকে নেমেই সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম। এদিকে আদ্রাফ হতভম্ব। এই মেয়ে কি পাগল নাকি? সেন্স ফিরেই পাগলের মতো করছে। এখন আবার দৌড়ে ওয়াশরুমেই বা কেন গেল? আমি ওয়াশরুম থেকে বেরিয়েই আধা বালতি পানি মেরে দিলাম ফারহান আদ্রাফ স্যারের গায়ে। হোয়াট ননসেন্স! আদ্রাফ রেগে চোখ মুখ লাল করে চিৎকার দিল। ইয়া আল্লাহ, তার মানে এটা স্বপ্ন নয়? কি করলাম এটা? নিজের মাথায় নিজেরই বাড়ি মারতে ইচ্ছে করছে এখন। আদ্রাফ মুনকে বিড়বিড় করতে দেখে আরেকটা জোরে ডাক দিল, আর এতেই মনের কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। স্যার, আম এক্সট্রিমলি সরি, আমি আসলে বুঝতে পারিনি। আদ্রাফ আর কিছু না বলে দাঁতে দাঁত চেপে নিজের রাগ সংযত করে পাশের খাবারের প্যাকেটটা মুনের হাতে দিল। খাবার ঠিক মতো খাবে আর অতিরিক্ত টেনশন করবে না। এখন এই খাবারগুলো খেয়ে নাও চটজলদি। ওনার এই কেয়ারনেস দেখে হঠাৎ মাথায় আসলো আমি হসপিটালে কি করছি। এতক্ষণ এইসবের কারণে খেয়ালই ছিল না। আর এই ডাক্তারই বা কেন আসলো? আর সকালের ম্যানেজার আঙ্কেলের কথাগুলো কেমনে ভুলে গেলাম আমি? ইয়া আল্লাহ মাবুদ, সকালের কথাগুলো ভাবতেই আমি বিস্ফোরণ চোখে আদ্রাফের দিকে তাকালাম আর পাশের ছোট টেবিল থেকে ফল কাটার ছুরিটা নিলাম। এই, আপনি আমাকে স্যারোগেশন করাতে এনেছেন তাই না? এর জন্যই এত কেয়ারনেস আমার প্রতি? আমি তো এতক্ষণে ভুলেই গেছিলাম সকালের কথাগুলো। খবরদার এক পাও আমার দিকে এগোলে আপনি আমার অফিসের বস, এটা ভুলে যাব। এই ছুরিটা দিয়ে জবাই করে মেরে ফেলবো একদম। ওইটা ফল কাটার ছুরি, ওইটা দিয়ে জবাই করতে পারবে না তুমি। ছুরি দিয়ে সর্বোচ্চ হাত কাটা যায়, জবাই না। এতদিনে এটাও শিখলে না স্ট্রেন্স? আমি বাচ্চা ভেবেছি তোমাকে, কিন্তু তুমি দেখছি আমার ভাবনার চাইতে বেশি বাচ্চা তুমি মন। ততক্ষণে শুভ্র ক্যাবিনে ঢুকলো আবার। যেটা কাটা যাক ওটাই কেটে দিব। আর এই ডাক্তার এখানে কেন? আমি কিন্তু এখন চিৎকার করব বলে দিলাম, আর নয়তো দুজনকে একসাথে খুন করে ফেলবো। এটা শুনে শুভ্র প্যাট ধরে জোরে জোরে হাসতে শুরু করলো। ওর হাসি দেখে মুনের বোকা বোকা চাহনি। এখানে হাসি কি বললো মন? সিরিয়াস জিনিসেও হাসে। আদ্রাফ, দোস্ত, শেষ পর্যন্ত এই বাচ্চাটাকেই পেলি? শুভ হাসতে হাসতে আদ্রাফকে কথাগুলো বলতে আদ্রাফের দিকে তাকাতেই চুপ হয়ে গেল আদ্রাফের রাগী চেহারা দেখে। আর এদিকে মুন তো তেলে বেগুনে জ্বলে উঠল বাচ্চা বলার কারণে। কিন্তু এখন চোখাটাই শ্রেয় মনে হতো। কোনো মতে এখান থেকে বের হতে পারলেই হলো। এখানেই থাকার ইচ্ছে আছে নাকি? চাইলে ব্যবস্থা করতে পারি। বাসায় যাওয়ার ইচ্ছে নেই? গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর কানে আসতেই মুনের খেয়াল হলো ও একা একা দাঁড়িয়েই বিড়বিড় করছিল। আদ্রাফ শুভ্রকে বলে বেরিয়ে যেতেই মুন এক নজর শুভ্রর দিকে রাগী চোখে তাকিয়ে বের হয়ে গেল। ডাক্তার হয়েও কোনো পাত্তা পাচ্ছি না, কে বলবে আমি ডাক্তার? শুভ্র আপন মনে বিড়বিড় করে বলে উঠল। মুন গেট দিয়ে বের হতেই দেখে আদ্রাফ স্যার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বোধহয় মুনেরই অপেক্ষায়। মুন আদ্রাফকে না দেখার ভান করে রিক্সা ডাকতে লাগলো। আর তা দেখে আদ্রাফ বলে উঠল, আমাকে কি তোমার ড্রাইভার মনে হয় যে আমি গাড়ির দরজা খুলে তোমায় ঢোকার সুযোগ করে দিব? আমার সাথে আপনার শুধুমাত্র এমনি স্বাভাবিক কর্মচারীর সম্পর্ক, এর বাইরে কিছুই নেই। আপনি কি সব কর্মচারীদের এইভাবে গাড়িতে করে বাসায় পৌঁছে দেন? যদি দেন তাহলে উঠবো, আর না হলে আলগা পিরিত দেখাতে আসবেন না। এই বলে মুন রিক্সায় উঠে গেল। যাক বাবা, এখন কিছুটা হলেও নিজেকে হালকা লাগছে ওই খচ্চরটাকে কিছু বলতে পেরে। আর এদিকে আদ্রাফের চোয়াল শক্ত হয়ে গেছে। আজ একদিনে এই মেয়েটার সাহস এতটাই বেড়ে গেছে। এতদিন তো এমন মনে হয়নি। যে এই মেয়ে চোখ তুলে তাকিয়ে কথা বলতে পারতো না, সেই মেয়ে এখন এই ফারহান আদ্রাফের সাথে তর্কে জড়ায়। মুন রুমে ঢোকার সাথে সাথে পাশের বেড থেকে মিম বলে উঠল, কই ছিলি এতক্ষণ? এতবার কল দিয়েছিলাম, ধরিসনি। জানিসই তো এই সময়ে কাজে থাকি। জানার পরেও হঠাৎ এতবার কল কেন দিলি? হোস্টেলের দায়িত্বরত কুটনি মহিলাটা এসেছিল তোকে খোঁজার জন্য। বলেছে এইবারে আর সুযোগ দেবে না। আমাকে দিয়ে তোর মোবাইলে কল দিয়েছিল। তুই কল না ধরার কারণে রাগে মুটে বের হয়ে গিয়েছে। তুই আসলে দেখা করতে বলেছিল। কি করবি মুন? আমারও তো এবার বাবা এখনো গ্রাম থেকে খরচ পাঠায়নি, আর টিউশনের বেতনও এখনো দেয়নি। নাহলে আমি কিছু একটা করে ফেলতাম। তুই আর কত করবি আমার জন্য? যা করছিস তাই তো অনেক করছিস, দেখি কি করা যায়। আরে মন, আজ না তোর অফিসের মাস বেতন দেওয়ার কথা ছিল? দেখ ইয়ার, আমি তো ভুলে গিয়েছিলাম। দিয়েছি টাকা? তাহলে তো তুই টেনশন ফ্রি হয়ে গিয়েছিস। আমি শুধু শুধু চিন্তা করতেছি। আমি আর চাকরিটা করছি না। কিন্তু কেন? আমি সকাল থেকে সব মিমকে খুলে বললাম। বলার পরে
মিমকে বিস্ময়সূচক অবস্থায় রেখে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে আসলাম। এখন একটা লম্বা শাওয়ার নিতে হবে। আস্তে আস্তে এখন সব চিন্তা এসে মাথায় ভর করছে। এতক্ষণ সবার সামনে শক্ত চঞ্চল মনের অভিনয় করলেও এখন সব কান্নারা যেন গলায় এসে আটকে গেল। আর পারছি না আমি। হাঁটুর উপর মাথাটা ছেড়ে দিয়ে দোয়াকারে বসে পড়লো। সবার মতো স্বাভাবিক লাইফ আমার কেন হলো না? আমার পড়ালেখার কি হবে? আর একটা কাজই বা কিভাবে জোগাড় করব? কি করব আমি? কোথায় যাব? পরদিন যথাক্রমে মুন রেজিগনেশন লেটার নিয়ে অফিসে হাজির। এর মধ্যে ও যা ভেবে নিয়েছে ও টাকার প্রয়োজন ছিল, তবে এভাবে নয়। অফিসে ঢুকেই জানতে পারলাম আজকে ফারহান আদ্রাফ স্যার কয়েকদিন আসবে না। অফিসের কিছু কাজে বাইরে গিয়েছেন আজ সকালেই। আর আমারও ভালোই হলো এতে। এর ভেতরেই যা করার করতে হবে আমার। আমি ম্যানেজার আঙ্কেলের হাতে লেটারটা দিলাম। আঙ্কেল অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে থাকলো। বোধহয় মুনকে এখনো বুঝতে পারিনি। ভালো থাকবেন আঙ্কেল। এতদিন মেয়ের মতো করে ভালোবাসা দিয়েছেন, এটার ঋণ কখনো শোধ করতে পারবো না। কিন্তু মা, এভাবে হুট করে এমন সিদ্ধান্ত? তোমার তো চাকরিটার ভীষণ প্রয়োজন। দরকার হলে খেটেই খাবো, মানুষের বাসায় কাজ করে খাবো, তবুও নিজের সম্মান নিয়ে কথা বলতে দিব না কাউকে। জানেন আঙ্কেল, আমি ছোটকাল থেকেই অনাথ। কোনোদিন বাবা মা কি জিনিসের মর্ম বুঝিনি। তাই তো কেউ একটু মা বলে কথা বললেই বাবার অনুভূতি আসতো আমার। আপনাকেও আমি বাবার মতোই ভাবি। সবসময় মনে রাখবো আপনাকে। আর একটা অনুরোধ আঙ্কেল, স্যার এই কয়দিন অফিসের খবর নিলে আমি চলে যাওয়ার কথাটা বলিয়েন না। উনি যেদিন অফিসে আসবে ওই দিনই বলিয়েন। আসি আঙ্কেল, ভালো থাকবেন। ম্যানেজার ছলো চোখে মুনের যাওয়া দেখে তাকলো, কিছুই বলতে পারলো না। আজকালকার ছেলে মেয়েরা তো বাবার উপরেই পুরোপুরি নির্ভরশীল। প্রতিদিন তাদের টাকা চাই। বন্ধুদের সাথে আজ এখানে যাবে, কাল ওখানে যাবে, বাবার টাকা দিয়ে সব ফুর্তি করবে। এত ছেলে মেয়েদের ভিড়ে মুনের মতো এমন মেয়ে পাওয়া আজকাল ভাগ্যের ব্যাপার। আমি রুমে এসে মিমের পাশে বসলাম। মিম ওর ব্যাগ গোছানোর পাশাপাশি আমারটাও গুছিয়ে রেখেছে। সত্যি এই মেয়েটা না থাকলে আমার যে কি হতো। আমি ভাগ্যবতী এমন একটা মেয়েকে পেয়ে। কাল রাতে মিম পুরোপুরি ভেবে আমাকে বলেছিল ওর সাথে চট্টগ্রাম চলে যেতে, কারণ এখানে থাকলেই যে কোনোভাবে আমি আদ্রেফের মুখোমুখি পড়বই। তবুও মনের ভেতর কিছু খচখচানি রয়ে গিয়েছিল। মিম আমাকে অন্যমনস্ক দেখেই বলে উঠেছিল, মন পাখি শোন, আমার টিউশনে আমি তোর কথাগুলো শুনে দুপুরে ছাত্রীর মায়ের কাছে কল করেছিলাম। বলেছি আমি আমার বাসায় চলে যাচ্ছি একেবারের জন্য। তখনই উনি আমাকে বিকেলে যেতে বলেছিল ওনার বাসায়। তুই ঘুমিয়েছিলি তাই ডাকিনি। আগের মাসে টাকাগুলো উনি যে কোনো কারণে দিতে পারেনি, আর এই মাসে টাকা সহ এখন মোট 2 মাসের টাকা দিয়ে দিয়েছেন। আর জানিসই তো এই টিউশনিগুলো আমি শখের বশে করতাম। আমার খরচ তো আমার বাবাই পাঠিয়ে দেয়। কালকে যাওয়ার সময় আমি তোর হোস্টেল ভাড়া দিয়ে দিব। আর বাবা মাকে কল করে বলেছি আমি তোর কথা। ওনারা সব শুনে বলেছে তোকে সহ আমার সাথে নিয়ে যাওয়ার জন্য। এই ঢাকা শহরে নাকি তোকে কে দেখবে? একা একটা মেয়ে। এবার সব ক্লিয়ার মন পাখি তোর? আর কোনো প্রশ্ন আছে তোর? এবার হাস একটু। মুখটাকে এখন হুতুম পেঁচার মতো কেন পড়ে রাখছিস? তুই জানিস তোকে হাসলে কি স্নিগ্ধময় মায়াবতী লাগে? হঠাৎ মিমের ধাক্কায় নিজের সম্বিত্ত ফিরে পেলাম। কিরে মন, ওই হারিয়ে গেছিলি? এতক্ষণ ধরে ডাকছি তোকে, তোর কোনো খবরই নেই। কি এত ভাবিস? ভাবছি তুই না থাকলে আমার যে কি হতো। হয়তো বা আমার কোনো অস্তিত্বই থাকতো না। এই মন এতদিনে শেষ হয়ে যেত। তোর মতো বোনের মতো বান্ধবী পেয়ে আমি ভাগ্যবতী রে। আরে ধুর পাগলি, তুই জানিস তোর চেয়ে আমি বেশি ভাগ্যবতী তোকে পেয়ে। জানিস আমার লাইফে তুই আসার পর আগে বাবা আমার জন্য পুরো মাসে টাকা একসাথে পাঠিয়ে দিত, কিন্তু আমি সেগুলো বন্ধুদের সাথে এখানে ওখানে গিয়ে 5 দিনই শেষ করে ফেলতাম। তারপর আবার টাকার কথা বলতাম, আর বাবাও একটা মাত্র মেয়ে হিসেবে যখন তখন টাকা দিয়ে দিত। এই নিয়ে মায়ের রাগের শেষ ছিল না, কারণ মেয়ে যখন যেটা খুঁজে তখন দিলে নাকি অভ্যাস খারাপ হয়ে যাবে। বাবাও আমাকে অনেক বোঝাতো, কিন্তু কথাগুলি আমি কানে তুলতাম না। তুই আমার পাশে আসার পর আমি আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছিলাম, কারণ তোকে দেখতাম সব সময় কোনো কাজ থেকে টাকা পেলেই ওগুলো কোনো কাজ লাগাবি, তা আগে থেকেই হিসেব করে রাখতি। বাড়তি টাকা কোথাও খরচ করতি না। তখনই বুঝলাম জীবন এক একজনের জন্য এক এক রকম। আমরা একই বয়সের হয়েও দুই মেরুর। তুই কত পরিশ্রম করিস, আর আমি বাপের টাকা ওরে বন্ধুদের সাথে। এরপর আমিও তোর দেখা দেখি টিউশন নিলাম।
বাবা থেকে বাড়তি টাকা আর নিতাম না। বন্ধুদের সাথে এই দিক ওদিক ঘোরাফেরা ছেড়ে দিয়েছে, গেলেও হিসেব করে। বাবা মাও আমার চেঞ্জের কারণ ধরতে পারেনি। কাল রাতেই বললাম তোর কথা, এই দিক দিয়ে কিন্তু আমি তোর চাইতো ভাগ্যবতী মন। আমি একটা মুচকি হাসলাম। সত্যিই জীবন এক একজনের জন্য এক এক রকম, এক একজন এক একভাবে জীবনটাকে উপভোগ করে। মন শুন, আমরা কিন্তু একই ভার্সিটিতে ট্রাই করবো অনার্সে, বুঝেছিস? তুই টেনশন করিস না, আমি বাবাকে বলে রাখছি, এখন শুধু চার পালা। আমি মিমের দিকে আবারও তাকিয়ে মুচকি হাসি দিলাম। এই মেয়েটা আমাকে নিয়ে এত ভাবে কেন? আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আমি মিমকে পেয়ে। আচ্ছা মিম, আমাদের টিকিটের কি খবর? কয়টায়? আরে এসবের জন্য আমি আছি, তোর এক্সট্রা টেনশনের কোনো দরকার নেই। আর টিকিট নিয়ে ফেলেছি রাত 11টার। হোস্টেলের সব ভাড়া পরিশোধ করে সবাইকে বিদায় দিয়ে ব্যাগ নিয়ে আমি আর মিম বেরিয়ে গেলাম হোস্টেল থেকে 9:30-এ। রিক্সা করে স্টেশনে যেতেই আধা ঘন্টার মতো লাগবে, আর হাতে 1 ঘন্টা থাকবে। মিমের মতে আগে ভাগে গিয়ে বসে থাকাই ভালো। যেতে যেতেই দেখে নিচ্ছি প্রিয় শহরটাকে, যে শহরে ছোট কাল থেকেই সব স্মৃতি। এই শহরটাকে ছেড়ে থাকতে পারবো তো? ফারহান আদ্রাফ, আপনাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। আপনার জন্যই আজ আমি আমার প্রিয় শহরটা ছেড়ে যাচ্ছি। ভালো তো ছিলাম এতদিন। কিছুক্ষণ হলো বাসে বসলাম। যাত্রীরা নিজের আসন বাছাই করে বসে পড়লো। আস্তে আস্তে সব সিট সম্পূর্ণ হলো। বাসও নিজের গন্তব্যের উদ্দেশ্যে ছুটতে লাগলো। আমি জানলা দিয়ে শেষবারের মতন প্রিয় শহরটা দেখে নিলাম। কত স্মৃতি এই শহরে। বাস যতই এগোচ্ছে ততই মনে হচ্ছে নিজের সবচেয়ে আপন কিছু হারিয়ে ফেলছি। নিজের অজান্তে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। আমার জীবনটা এমন কেন হলো? বাকি জার্নিটা এভাবে করতে পারবো না, কারণ আমার বাসে এভাবে লং জার্নির অভ্যাস নেই। আর শুরু থেকেই সিটে ঘুমানোর তেমন অভ্যাসও নেই। পাশে মিম কানে ইয়ারফোন দিয়ে গান শুনছে। আমি জানি আর আধা ঘন্টা পরও ঘুমিয়ে পড়বে গান শুনতে শুনতে। এরপর ওকে পাওয়াই যাবে না। ব্যাগ থেকে একটা গল্পের বই বের করলাম। ওইটা দিয়েই আপাতত এই লং জার্নির বিরক্তি কিছুটা হলেও ঘুচবে। চট্টগ্রামে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সকাল হয়ে আসে। বাস স্টেশনে ওদের নিতে এসেছেন মিমের বাবা। মিম বাস থেকে নামার সাথে সাথেই তার বাবাকে দেখে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো। আর ওর বাবাও এতদিন পর নিজের আদরের দুলালিকে দেখে পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মনের মনে হয় পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্যগুলোর মধ্যে এটি একটি। মেয়ে বাবাকে জড়িয়ে ধরে আর বাবা মেয়ের মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দেয়। আমারও বাবা থাকলে এমন একটি সুন্দর মুহূর্ত হতো। আফসোস আমার কেউ নেই এই দুনিয়ায়। না, ভুল বললাম, মিম আছে আমার। ও আছে বলেই আজ আমি আরেকটা নতুন জীবনের স্বাদ পেলাম, আবার সুন্দর করে পথ চলার সুযোগ পেলাম। কি রে মা, ওখানে দাঁড়িয়ে কেন? আসো এখানে। আমি একটা মুচকি হাসি দিয়ে এগিয়ে গেলাম আঙ্কেলের সামনে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো মা, তুমি কেমন আছো মা? মিমের থেকে তোমার কথা অনেক শুনেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল। এবার চলো, বেশি দেরি করলে মিমের মা আমার আস্ত রাখবে না। অনেকদিন পর তার মেয়েকে নাকি দেখবে। মিম, মুন, চলে আসো গাড়িতে। তারা দুইজনেই বাসার উদ্দেশ্যে গাড়িতে উঠে পড়ল। আরেকটা নতুন সকালের সূচনা হলো চট্টগ্রামে। মুন কি পারবে তার জীবনে এগিয়ে যেতে? যার থেকে এত পালিয়ে বেড়াচ্ছে তার থেকেই বাঁচতে। ফারহান আদ্রাফি যখন জানতে পারবে মুন আর ওই শহরেই নেই, তখন ওর অবস্থায় বা কেমন হবে? নাকি ভুলে যাবে মুনকে, নাকি ভুলতে পারবে না? বাসায় পৌঁছেই মিমের মায়ের সাথে কৌশলাদি শেষ করে আমি আর মিম রুমে আসলাম। রুমটা বেশ সাজানো গোছানো। বোধহয় মিম আসবে তাই পরিপাটি করেই রেখেছে। এই রুমে আমি আর মিম একসাথেই থাকবো। 2 তলার একদম শেষ কর্নারে রুমটা। জানলা দিয়ে বেশ বাতাসও আসে। পরিবেশটাও বেশ উপভোগ করা যাবে একদিক থেকে। সব মিলিয়ে আমার মনে হলো এই বাড়িতে রুম এটাই সবচেয়ে বেশি সুন্দর। বেশ বড়। মন, তুই আগে গিয়ে ফ্রেশ হয়ে আর তারপর আমি যাব। ততক্ষণে আমি আমাদের কাপড়গুলো গুছিয়ে রাখি, বলল মিম। আচ্ছা। ফ্রেশ হয়েই বের হতেই দেখি আমার সব কাপড়ই ব্যাগ থেকে বের করে আলমারিতে গুছিয়ে রেখেছে মিম। সত্যি এই মেয়েটাও না একদম বোনের মতো সব ভাববে। বিছানায় বসতে বসতেই দরজায় নক করার শব্দ। তাকিয়ে দেখি আন্টি দাঁড়িয়ে। আরে আন্টি, ভেতরে আসুন, বাইরে কেন দাঁড়িয়ে আছেন? আন্টি একটা মুচকি হাসি দিয়েই ভেতরে ঢুকলো। মিমের মতো এই পুরো পরিবারটাও অনেক ভালো। আচ্ছা, পরিবার বলতে শুধু ওর মা বাবাই আছে, আর কেউ নেই। মা, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো এখানে? মিমের কাছ থেকে তোমার সব কথা শুনেছি। কোনো কিছুতে মন খারাপ করে থাকবে না।
এখন থেকে আমরা আছি তোমার সাথে। নিজেকে আর একা ভাববে না, ঠিক আছে? মিম যেমন আমাদের মেয়ে, তেমনি তোমাকেও আমাদের মেয়ের মতোই ধরে নেব। আর তুমি ওসব শেয়ার করবে আমাদের সাথে। মনে করো আমরাই তোমার আরেকটা মা বাবা। আন্টির কথা শুনে মনে হলো নিজের মায়ের ঘ্রাণ পাচ্ছি। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই কান্না যে খুশির। কে বলেছে জীবন কঠিন? এই তো জীবনকে মানিয়ে সামনে এগিয়ে যেতে পারলেই জীবনের মানে পাওয়া যায়। জীবন এত সুন্দর তা আজকে আগে মনে হয়নি। এই দেখুন, আমি একটা পরিবার পেলাম, আবার মায়ের মতন আন্টি আর বাবার মতন একটা আঙ্কেল পেলাম, আর একটা বোন সমান বান্ধবী পেলাম। আন্টি এসে আমার মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিতেই আমি আন্টিকে জড়িয়ে ধরলাম। আমি মাকে জড়িয়ে ধরার অনুভূতিটা পাইনি, কিন্তু আপনাকে জড়িয়ে ধরার পরে এই অনুভূতিটা অনুভব করতে পারলাম আন্টি। এই পাগলি, আমিও তোর আরেকটা মা ভেবে নে। মিম যেমন আমার মেয়ে, ঠিক তেমন তুইও আমার আরেকটা মেয়ে। তুই করেই বলছি, এজন্য কিছু মনে করিস না। তুইও তো এখন থেকে আমাদের আরেকটা মেয়ে। আমি আন্টির কোলে মাথাটা রেখে পরম আবেশে চোখ বন্ধ করলাম। এই তো আমার নিজের মায়ের মতোই স্বাদটা পাচ্ছি। কি হচ্ছে এখানে আমাকে ফেলে? এই যে মা, তোমার যে আরেকটা মেয়ে আছে সেটা কি মনে নেই? একজনের মাথা কোলে নিয়ে বসে আছো। মুন, সর সর, আমার জন্য জায়গা রাখ। তুই এইদিকে আর আরেক দিকে আমি, দুই মেয়ে দুই দিকে জায়গা। দেখি দেখি। ওয়াশরুম থেকে বের হতেই বলে উঠল মিম। এসে আমার পাশে আন্টির কোলে আরেক দিকে মাথা রেখে বসে পড়লো মিম। মা, আমার মাথা মনের মতো হাত বুলিয়ে দাও। আন্টিও পরম মমতায় দু হাত দুজনের মাথায় বুলিয়ে দেন। এখন মনে হচ্ছে এই তো, এটাই আমার পরিবার। আজকাল এমন ভালো মনের মানুষ পাওয়া বড্ড কঠিন। সেই দিক দিয়ে আমি ভাগ্যবতী। এত অল্পতে এত সুন্দর নিজের মতো করে একটা পরিবার পাবো কোনোদিন ভাবিনি। আন্টি দাঁড়িয়ে বলে উঠল, হয়েছে, এবার ওঠ। সারা রাত জার্নিতে তো তোরা কিছু খাসনি মনে হয়। আমি নিচে গিয়ে খাবার তৈরি করছি, তোরা আয়। মিম বলে উঠল, আচ্ছা, আসতেছি আমরা। নিচে গিয়ে খাবার খেয়ে মিমের সাথে রুমে এসে গেলাম। আঙ্কেলও বলেছেন নিজের মতো করেই থাকতে এখানে, আর ভার্সিটির অ্যাডমিশন নিয়ে যা করার উনিই করবেন। আপাতত কয়েকদিনের জন্য টেনশন ফ্রি আছি। এখন দুজনেই একটা জম্পেশ ঘুম দিব। রাতে গাড়িতে ভালো ঘুম হয়নি। মিম বলে উঠল, মুন শোন, ঘুম থেকে উঠেই বিকেলে আমরা বাইরে যাব, কেমন? তোকে দেখাবো আমাদের চট্টগ্রাম। আপাতত একটু এইদিকে যাব ঘুরতে। এখন ঘুমা। আমিও একটা মুচকি হাসি দিয়ে শুয়ে পড়লাম। শোয়ার সাথে সাথেই চোখে এক রাজ্যের ঘুম এসে ধরা দিল। আস্তে আস্তে ঘুমের দেশে পাড়ি দিলাম। কারো ধাক্কায় নিজের অর্ধ ঘুমটা ভেঙে গেল। চোখ মুখ কুচকিয়ে দেখি মিম ক্যাবলাকান্ত মার্কা হাসি দিয়ে সামনে দাঁড়িয়ে আছে। মিমের বাচ্চি, দিলি তো আমার এত সুন্দর ঘুমটার 12টা বাজিয়ে। তোর এখন আমি এক বালতি পানিতে চুবাতে পারলেই রাগ কমবে। তোর রাগ আগে ফেল। আমি তোকে বালতি ভরে পানি মারিনি, এইটাই শুকর কর। কতক্ষণ ধরে ডাকছি তোকে, তোর ঘুম থেকে ওঠার নামই নেই। আরো বলিস অর্ধ ঘুম। সেই খেয়ে শুইছিলি, এখন বিকেল 5টা বাজে। দূর, তোর এসব ফালতু পেঁচাল বাদ দে। কি জন্য ডেকেছিস ওইটা বল, আমি আবার ঘুমাবো। মা ডাকে নাস্তা করার জন্য। আর কিসের এত ঘুম? নাস্তা করেই তোকে নিয়ে ফুচকা খেতে চাপাও। অগত্যা মিমের টানা হ্যাচড়ানোতে উঠতেই হলো। ঘুম ঘুম চোখে ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হয়ে বেরিয়েই দেখি মিমের 2 সেট কাপড় নিয়ে বিছানার উপর বসে আছে। কিরে মিম, দেবদাসের মতো এইভাবে বসে আছিস কেন? কি হলো? এই নে, এই কুর্তিটা পরে তৈরি হয়ে নে, খেয়েই বের হব। বেশি না, এই তো 10 মিনিট করে 20 মিনিট লাগবে মাত্র, খেয়েই চলে আসবো। নাস্তার পর্ব সেরেই আন্টিকে বলে বেরিয়ে গেলাম মিমের সাথে। রিকশায় উঠেই চট্টগ্রামের আশপাশ দেখতে লাগলাম। এক অন্যরকম শহর। আর মিম যেখানে আনলো ওই জায়গাটা একদম নিরিবিলি। চারদিকেই গাছপালা, প্রতি গাছের নিচেই কয়েকজন মিলে মিলে একটা আড্ডাখানা। জায়গাটাতে প্রকৃতির ছোঁয়া। চারদিক থেকে সব সময় বাতাস। বোঝাই যাচ্ছে এখানকার মানুষদের এই জায়গাটা ভীষণ প্রিয়। কেউ কেউ একলা বসে প্রকৃতিটা অনুভব করছে, আর কেউ কেউ 2-5 জন বন্ধু নিয়ে আড্ডা দিতে উপভোগ করছে। এর ভেতর আবার ফুচকা ঝালমুড়িও বসে। সব মিলিয়ে জায়গাটা অনেক সুন্দর। পুরো এলাকার পড়তে পড়তে হাজারো শতবর্ষী গাছের সমারোহ, যা জায়গাটিতে ছায়া সুশীতল করে রেখেছে। সবুজ গাছগাছালি আর পাহাড় ঘেরা এই মনোরম পরিবেশটি যে কারোরই মন কাটতে বাধ্য। চারদিকে দর্শনার্থী, জোয়ান বৃদ্ধ, কপত কপতির মিলন মেলায় এক মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
মাঝখানের মাঠে আবার খুদে খুদে ক্রিকেটারও দেখা যাচ্ছে, আর অন্যান্য ছোট ছোট ছেলে মেয়েরাও খেলছে এই মাঠে। চিত্ত বিনোদনের পাশাপাশি নির্মল বায়ু, খোলা মাঠ, ওয়াকওয়ে, সবুজ পাহাড়ের জন্য এটি একটি শ্বাসক্রিয়া গ্রহণের জায়গা বলে মনে হলো আমার। সব মিলিয়ে এই পরিবেশটা যে কারোরই মন ভালো করে দিতে বাধ্য। মিম ঝালঝাল 2 প্লেট ফুচকা নিয়ে সামনে আর একটা গাছের নিচে গিয়ে বসলো, সাথে আমিও গেলাম। আমার দিকে 1 প্লেট বাড়িয়ে দিল। আসলে এই জায়গাটা অনেক সুন্দর, মনে হচ্ছে এটা প্রকৃতির কোনো রাজ্য। অনেক সুন্দর। জানিস, ঢাকা যাওয়ার আগে আমি এখানে সব সময় আসতাম, মন খারাপ হলেই চলে আসতাম। এটা আমার মন ভালো হচ্ছে অনেক। একা একা বসে প্রকৃতি দেখতাম। তোকে আরেকটা জায়গা দেখানোর আছে, যে জায়গাটা সবারই প্রিয়। সন্ধ্যার দিকে ওই জায়গায় খুব বেশি ভালো লাগে। যাওয়ার সময় একটু ওইদিকে যাব। ফুচকা মুখে পুড়তে পুড়তে বলল মিম। আসার সময় আর একটা জায়গাতে নামলো মিম। এই জায়গাটা অনেক সুন্দর, প্রায় জায়গাতেই মনে হলো প্রকৃতির ছোঁয়া। মিম গিয়েই রেলিংয়ে পা দুলিয়ে বসে পড়লো, সাথে আমাকেও ডাকলো। আমিও গিয়ে বসে পড়লাম। জানিস মন, আমার মন ভালো করার আরেকটা জায়গা হচ্ছে এটা। এখানে রেলিং এ বসে পা ঝুলিয়ে বসে থাকার মতো মজাই আলাদা। সন্ধ্যা কিংবা বিকেলের নেভালের ওয়েদারটা না আরো বেশি জোস। যেমন কি এখন চুপচাপ বসে সামনের দিকে তাকিয়ে থাক, আসলে কত সুন্দর এক অনুভূতি। আমিও মুচকি হাসি দিয়ে সামনের দিকে তাকালাম। বুঝতে পারছি না চট্টগ্রাম সুন্দর নাকি এই জায়গাগুলো সুন্দর। রাতে ফ্রেশ হয়ে খাবার সেরে দুজনেই বিছানায় শুইলাম। বলল মিম। তো বল, কেমন কাটলো আমাদের চট্টগ্রামের প্রথম দিন? অনেক ভালো, মনে হলো অনেকদিন পর শান্তির ঘুম ঘুমাবো। এইভাবেই কেটে গেল 3 দিন। এই 3টা দিন আমার জীবনের সেরা দিন মনে হলো। চট্টগ্রামে আসার পর মনে হচ্ছে আমার মতো সুখী আর কেউ নেই। 2 দিন পর নতুন ভার্সিটিতে যাব। আঙ্কেল সব ব্যবস্থা করে ফেলেছেন, এখন শুধু যাওয়ার পালা। মন কি পারবে তার জীবনের সব ভুলে সামনে এগিয়ে যেতে? আর আদ্রাফি বা অফিসে এসে মনকে না দেখলে কেমনে করবে? খুঁজে কি বের করতে পারবে? এই ঢাকা থেকে চট্টগ্রাম এত দূরে পথ পাড়ি দিয়ে কি জানতে পারবে? কেটে গেল 5টা দিন। একদিকে মনের মনে হলো তার জীবনের সবচেয়ে খুশির দিনের দেখা পেয়েছে সে, অন্যদিকে আদ্রাফের আজ খুশির দিন। এতদিন অনেক কষ্ট করে নিজেকে ওখানে মানিয়েছিল সে, এই 5 দিন ওর মনে হয়েছিল কয়েকশো দিনের মতো। এতদিন কেউ একজনের শূন্যতা অনুভব করছিল, আজ মনে হলো অনেক দিনের অপেক্ষার অবসান। অফিসে ঢুকেই ম্যানেজারের থেকে আগে অফিসের সব খবরাখবর নিল, তারপরই নিজের কেবিনের দিকে হাঁটা ধরল। ওর ক্যাবিন মুনের কাজের জায়গাটা পার করেই যেতে হতো। ক্যাবিনে ঢোকার সময় একবার ওই জায়গায় চোখ পড়ল, কিন্তু জায়গাটা খালি। হয়তো মুন এখনো আসেনি, কিন্তু মুন তো এই 1 মাস 1 দিনও দেরি করে আসেনি। যাক, হয়তোবা কোনো কারণে দেরি হচ্ছে, আসবে। তবুও কিছু একটার শূন্যতা অনুভব হচ্ছে আদ্রাফের। এসব ভাবতে ভাবতেই চেয়ারে গা এলিয়ে দিল আদ্রাফ। কাল রাতে ডিল কনফার্ম করে রওনা দিয়েছিল ঢাকার উদ্দেশ্যে। মাঝরাতেই পৌঁছেছিল। অন্য সময় হলে কোনো দিনই এই দিনে অফিসে আসতো না ও, কিন্তু আজ এসেছে কোনো একটা বিশেষ কারণে, যেটা না করলে ওর মন শান্তি হবে না। ভীষণ টায়ার্ড লাগছে ওর। স্যার, আসতে পারি? চোখ মুখ কুচকে বলে উঠল আদ্রাফ। আঙ্কেল, আপনাকে কয়বার বলবো আমাকে স্যার না ডাকার জন্য? আমি আপনার ছেলেরই মতো। আচ্ছা বাবা, আসলে আমি একটা কথা বলার জন্য এসেছি। জি বলুন আঙ্কেল। আসলে আঙ্কেল, ভয় পাওয়ার কি আছে? অফিসে কোনো কিছুর ভুল হয়েছে? আপনাকে আমি আমার বাবার মতোই দেখি। কোনো দিন কোনো ভুল নিয়ে আপনার উপর আওয়াজ করে কথা বলেছি? আপনি নিশ্চিন্তে থাকুন, বলে ফেলুন। কোনো ভুল হলে আমি সমাধানের ব্যবস্থা করছি। আসলে তা না, তো এটা মনের রেজিগনেশন লেটার। ও আপনি বাইরে যাওয়ার দিনই চাকরি ছেড়ে দিয়েছে। আদ্রাফ চেয়ার ছেড়ে উঠে জোরে চিল্লিয়ে বলল, হোয়াট? আপনি আমাকে আগে বলবেন না? আজ 5 দিন হয়ে গেল। আসলে ও আমাকে মেয়ের মতো করে অনুরোধ করে বলেছিল, আপনি না আসা পর্যন্ত বলতে বারণ করেছিল, তাই বলতে চেয়েও পারিনি। আদ্রাফ জোরে কিছু বলতে চেয়েও বলতে পারে না। ওর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে, কি করবে ভেবে পাচ্ছে না। কোথাও যেন ওর শূন্যতা অনুভব করছে। চোখগুলো 2 মিনিটেই লাল বর্ণ ধারণ করেছে। মাথা ব্যথা করছে ভীষণ। এই ট্রমা থেকে ওকে একমাত্র শুভ্রই বের করতে পারবে। আদ্রাফ মোবাইল নিয়ে শুভ্রকে কল করলো। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল আদ্রাফ, শুভ্র? শুভ্র কই তুই? দ্রুত আমার অফিসে আয়। আঙ্কেল, মনের ডিটেলসটা আনুন। ম্যানেজার হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে বের হয়ে গেল। ওর এখন নিজেরই খারাপ লাগছে। মনের কথাই মেয়ের মতো করে ভাবতে গিয়ে আদ্রাফকে আর বলা হয়নি।
ওই দিনই বলা উচিত ছিল, কিন্তু আদ্রাফ কেন মুনের মতো একজন সাধারণ মেয়ে কাজ ছাড়াতে এত রিয়েক্ট করছে? তার মানে কি মুনের কাছে ওই দিনের প্রস্তাব দেওয়ার সাথে আদ্রাফের কোনো সংযোগ ছিল? আদ্রাফ তো মেয়ে জাতিকেই ঘৃণা করে, তবে বাচ্চাকে নয়। তার মানে কি ওর জীবনের কালো অতীতটার জন্যই মুনের কাছে যেতে শর্ত জুড়িয়ে দিয়েছিল? ম্যানেজারের কাছে এখন সব পরিষ্কার। ওর এখন আদ্রাফের জন্য ভীষণ মায়া হচ্ছে। তার এখন দ্রুত শুভ্রকে বসা বলতে হবে, আর মুনের ডিটেলসটাও দিতে হবে আদ্রাফকে। এই মুহূর্তে এসব থেকে একমাত্র শুভ্রই পারবে আদ্রাফকে বাঁচাতে। শুভ্রই ওর একমাত্র ছোটবেলা থেকেই কাছের বন্ধু। দিগন্ত নীল আকাশের মাঝে মাঝে শুভ্রর ছোঁয়া। আকাশ জুড়ে বিচরণ করছে নাম না জানা অসংখ্য পাখি। পাখিদের এই একটা দিক অনেক বেশি ভালো লাগে ওর। ওরা যেখানেই যাক না কেন যাক ধরেই যাবে। ওদের মতো পিঁপড়েকেও ভালো লাগে মনে। তারাও সব সময় শাড়ি বেঁধে যায়, তখন মনে হয় সবচেয়ে সুন্দর দৃশ্য এটাই। ক্লাসে বসে জানালা দিয়ে আকাশের সৌন্দর্য বিমোহিত হচ্ছিল মন। মিমাজ আসেনি। সকাল হতেই নাকি মাথা ব্যথা। মেয়েটার মাথা ব্যথা হওয়ার আর সময় পেল না। আজ নিয়ে তৃতীয় দিন কলেজে। আঙ্কেল অফিসে যাওয়ার সময় নামিয়ে দিয়ে গেল। উনি আবার বিনা কারণে কলেজ মিস দেওয়া পছন্দ করে না, তাই তো চলে আসতে হলো একা একা কলেজে। কলেজে এখনো তেমন কারোর সাথেই কথা হয়নি ওর, তাই তো বিরক্তি লাগছে ক্লাসটা। নীল শুভ্রর গগনে পাখিদের আনাগোনা দৃশ্য বিচ্ছিন্ন করে মন সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে তাকায়। কিন্তু তাকদির খারাপ, একই ক্লাসের হয়েও সে এখনো কোনো ছেলেকেই চিনে না যেখানে ক্লাসের অন্যান্যদের ছেলেদের সাথে বন্ধুত্ব হয়েছে, পরিচয় হয়েছে। কেউ কেউ তো আবার এক ধাপ এগিয়ে, মানে রিলেশনে। মন মৃদু হেসে বলে, জি। পরিচয় হতে পারি? শিওর। ক্লাসে অনেক হট্টগোল, চলো বারান্দায় যাই। মনের ইচ্ছে করছিল না উঠতে, তবুও ও এভাবে কাউকে ফিরিয়ে দেওয়া যায় না, তাই অগত্যা উঠতে হলো। আমি দিমান বড়ুয়া, আর তুমি? মেহরাফ মুন। আনকমন নাম, কিন্তু সুন্দর। আপনার নামও সুন্দর। আমরা তো সেম ক্লাস, আপনি না বলে তুই বললে ভালো। মন হেসে বলে, বাবা রে, এক লাফে তুই। ওর হাসির সাথে দিমানও একসাথে হেসে উঠল। এভাবেই কথা চলতে থাকলো। ছেলেটার কথার ধরনে মনে হচ্ছে অনেক ফ্রি মাইন্ডের, মিশুকও বটে। যাক, মুন আজকে ক্লাসের জন্য একজন বন্ধু পেল, এখন আর একা ক্লাস করতে হবে না। শুভ্র অফিসে ঢুকতেই ম্যানেজার শুরু থেকেই সব বলল আদ্রাফের ক্যাবিনে আসতে আসতে। শুভ্র আগেই এমন কিছু আন্দাজ করেছিল আদ্রাফ মেয়েটাকে ভালোবাসে, কিন্তু স্বীকার করছিল না। কিন্তু তাই বলে মেয়েটাকে এমন প্রস্তাব দেওয়া কিছুতেই উচিত হয়নি আদ্রাফের। এই মেয়ের জায়গায় যে কোনো কেউই থাকলে রেগে যেত, আর সেই জায়গায় মেয়েটি শুধুই চাকরিটা ছেড়েছে। যাক, এখন এসব ভাবার টাইম নয়। শুধু আদ্রাফের কেবিনের দরজা খুলেই আদ্রাফ চেয়ারে গায়ে নিয়ে চোখ বন্ধ করে আছে। আদ্রাপ, শুভ্র ডাক দিল। আদ্রাফ চোখ খুলেই সামনে তাকাতেই শুভ্র থমকে গেল। আদ্রাফের চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে। আদ্রাফ শুভ্রকে দেখেই উঠে এলো চেয়ার ছেড়ে। শুভ্রকে বলল, খুব দ্রুতই মুনের হোস্টেলে যেতে হবে, মুনকে বোঝাতে হবে। শুভ্র বলল, আচ্ছা আমি যাচ্ছি ওই হোস্টেলে। ওখানে গিয়েই মনকে হোস্টেলে পাবো। আমি গাড়ি করে ওকে বুঝিয়ে নিয়ে আসবো তোর সাথে কথা বলার জন্য। আদ্রাফ বলল, না, তোর সাথে আমিও যাব। শুভ্র আদ্রাফের দিকে এক পলক তাকিয়ে হ্যাঁ বোধক মাথা নেড়ে বেরিয়ে গেল। ওর এখনো বিশ্বাস হচ্ছে না আদ্রাফের মতো একটা ছেলে একটা সাধারণ মেয়ের চাকরি ছেড়ে দেওয়াতে কেন এত রিয়াক্ট করবে। শুভ্র এসব ভাবতে ভাবতে আদ্রাফের গাড়ির পাশে গিয়ে দাঁড়ালো। আদ্রাফ ড্রাইভিং সিটে উঠতেই শুভ্র তার পাশের সিটে উঠে পড়ল। গাড়ি এসেই মুনের হোস্টেলের সামনে দাঁড়ালো। শুভ্র ঠিকঠাক দেখে বলল, হ্যাঁ এটাই। আদ্রাফ বলল, তুই গিয়ে হোস্টেলের মালকিনের সাথে কথা বলে আয়, আমি এখানেই আছি। 2 মিনিট পর শুভ্র গাড়ির সামনে এসে হাঁপাতে লাগলো। তা দেখে আদ্রাফ গাড়ি থেকে বেরিয়ে এলো। শুভ্র বলল, মুন আর ওর রুমমেট 5 দিন আগে হোস্টেল ছেড়ে দিয়েছে। কাপা কাপা কণ্ঠে বলে উঠল আদ্রাফ। কি? শুভ্র মাথা নিচু করে ফেললো। আদ্রাফের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কি করবেও ভেবে পাচ্ছে না। তুই চিন্তা করিস না আদ্রাপ, আমরা ঠিকই খোঁজ পাবো মনের। শুভ্রর কথায় কিছুটা হলেও শান্ত হলো আদ্রাফ। তার এই ভাই সমান বন্ধুটি ঠিকই খোঁজ নেবে মনের। আচ্ছা, মনের জন্য আদ্রাফের মন এমন পুড়ছে কেন? ও তো নারী জাতিকেই ঘৃণা করে, এর উত্তর আদ্রাফের নিজের কাছেও নেই। সেই দিন পুরোটা দিন শুভ্র মনের খোঁজের চেষ্টা করলো। এরপরে 2টা দিন ও মনের স্কুল কলেজ সব জায়গাতে গিয়ে দেখলো, কিন্তু কেউই মনের খোঁজ দিতে পারলো না। আর এদিকে আদ্রাফের বেহাল অবস্থা। 2 দিন ধরেই শুভ্র আদ্রাফের বাসায় এসে দেখলো আদ্রাফ রুমের মেঝেতে বসে 2 হাঁটুর উপরে হাত দিয়ে আঁকড়ারে বসে মাথা গুজে রেখেছে। এই 2 দিনে অফিসেও যায়নি, কেমন যেন অগোছালো হয়ে গিয়েছে। শুভ্র এখনো বিশ্বাস করতে কষ্ট হয় এটা আদ্রাফ তো।
শুভ্রকে মাথা নিচু করা অবস্থায় দেখে আদ্রাফ মাথা তুলে মৃদু হেসে বলল, পাসনি তাই না? শুভ্রর মাথা উপরে তুলে প্রিয় বন্ধুকে দেখে আবার মাথা নিচু করে ফেললো। আজ এই বন্ধুটার জন্য কিছু করতে ইচ্ছে করছে ভীষণ ভাবে, কিন্তু কি করবে ও? যে নিজ থেকে হারিয়ে যায় তাকে চাইলেই আর খুঁজে পাওয়া যায় না। আদ্রাফ মৃদু হাসির সহিত পড়ে উঠল। ভীষণ অগোছালো লাগছে তাকে, চোখ লাল, চোখের নিচে ডার্ক সার্কেল। আজ বুঝতে পারছে মুন ওর মনের কোনো জায়গাতেই ছিল। এখন শুধু আফসোস ছাড়া আর কিছুই উপায় নেই। মেয়েটা তো ওর এই জীবনটা নিয়ে সুখী ছিল, কেন সেখানে আমি গিয়ে তার জীবনের মোড়টাই ঘুরিয়ে দিলাম? মনের খোঁজও কিভাবে পাবে? এই এত বড় শহরে কোথায় খুঁজবে মনকে? তাহলে কি সত্যি মুন ওকে ফেলে চলে গেল? মুন চলে গিয়েছে এটা ভাবতেই বুকটা মুচড়ে উঠল। কোথাও যেন একটা শূন্যতা অনুভব হচ্ছে। আদ্রাফকে মনকে আর কোনোদিন দেখবে না? বাহ, এটা কি ভাবছে সে? অবশ্যই দেখবে, সে মনকে খুঁজে বের করবেই। সন্ধ্যার দিকে পড়তে বসেছে মুন। পড়ার টেবিলটা জানালার সাথে, জানালা বন্ধ করাই ছিল। কি মনে করে যেন জানালাটা খুলে দেয় মুন। সঙ্গে সঙ্গে শা শা করে বাতাস প্রবেশ করে ঘরে। সারা শরীরে কম্পন তুলে যায়। এমনিতেই ঠান্ডা পড়ছে খুব, আবার জানালা খুলে দেওয়ার বাতাসও যোগ হয়েছে। তবুও মনের মন্দ লাগছে না। জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখে মৃদু স্বচ্ছ আকাশ। তারাদের মেলা আজ নেই, তবে ঘোলা চাঁদ দেখা যাচ্ছে। সম্ভবত হালকা কুয়াশার জন্য চাঁদটাকে ঘোলা মনে হচ্ছে। মনোযোগ সহকারে প্রকৃতিতে দেখে উপলব্ধি করছে মন। পাশে মিম শুয়ে অঘরে ঘুমাচ্ছে। এখন থেকেই ফাঁকিবাজি শুরু হয়। মিমের থেকে চোখ সরিয়ে আবারও আকাশের দিকে মনোযোগ দিল মন। মুহূর্তেই একরাশ বিষণ্ণতা এসে ঘিরে ধরল। আগের জীবনের কথা মনে পড়ে যায়। আজ থেকে 2 মাস আগেও জীবনটা এক অন্যরকম ছিল। আদ্রাফের কথা মনে পড়ে গেল হঠাৎ। হয়তোবা মুনকে না পেয়ে আরেক মেয়েকে প্রস্তাবটা দিয়েছে এতদিনে। কোনোদিনও মন ভাবেওনি আদ্রাফ এমন। চট্টগ্রামের জীবন মন্দ কাটছে না, তবুও কিছু তিক্ত স্মৃতির কথা মনে পড়ে যায়। আজ ঢাকায় থাকলে তার জীবনটা কেমন হতো? আচ্ছা, আদ্রাফ এমন প্রস্তাব কেন দিয়েছিল? ও তো চাইলে স্যারোগেশন ছাড়াও জোর করে করতে পারত। আর তো যে কোনো মেয়েকেই এই প্রস্তাবটার জন্য মুনকেই বা কেন পছন্দ করলো? আদ্রাফ কি কোনোভাবেই মেয়েদের সংস্পর্শে আসতে চাইতো না? আর ম্যানেজার থেকেই শুনেছি ওর জীবনে কোনো একটা বিষাক্ত অতীত ছিল। তার মানে কি ওই অতীতটা নারী জাতি নিয়েই ছিল? তার কাছে এখন পানির মতো সব পরিষ্কার, শুধু অতীতটাই অজানা। তবুও কোনো অচেনা মেয়েকে এমন একটা প্রস্তাব দেওয়া মোটেও সম্মানজনক নয়। তাও যদি মনের মতো এতিম মেয়েকে। ও কি জানতো না মনের এই ঢাকা শহরে চলার মতো কিছুই ছিল না? আচ্ছা, আমি কেন ওনার কথা এত ভাবছি? হয়তো মনের ভেতরেই কিছু লুকিয়ে ছিল, যেটা প্রকাশ পাওয়ার আগেই সব কিছু ওলটপালট করে দিয়েছে ওই মানুষটা। না না, এইটা আমি কি ভাবছি? ওই মানুষটার জন্য আমার মনে কিছুই ছিল না। ওনাকে আমি শুধুই ঘৃণা করি। তবুও একটু উপদেশ তো দেওয়াই যায় মানুষটাকে। হয়তো বা মানবে না, তবুও বলতে তো কোনো দ্বিধা নেই, যাতে করে অন্য কোনো মেয়েকে যেন আর এমন প্রস্তাব না দেয়। আমি কালই একটা চিঠি পাঠাবো। আপুর মনে বিড়বিড় করে উঠল মুন। কিন্তু মুন তো এটা জানে না তার অনুপস্থিতিতে আদ্রাফ অন্য কোনো মেয়েকে নয়, বরং মুনকে দিয়েই ভাবতে ভাবতে তিলে তিলে শেষ হচ্ছে। আন্টি রুমে ঢুকতে ঢুকতেই বলে উঠল, কি রে, কি ভাবছিস এত? সেই কখন থেকেই নিচ থেকে ডাকছি রাতের খাবার খাওয়ার জন্য, তোদের দুজনের কোনো সাড়া নেই, তাই তো রুমে আসলাম। আর এই মেয়েটাও না সেরা ফাঁকিবাজ, পড়ার সময়ই ওর যত ঘুম সব আসবে। আর জানালা খুলছিস যে, ঠান্ডা ধরবে, বন্ধ করে ফেল। মিমকে ডেকে নিয়ে আয় নিচে, তোর আঙ্কেল তোদের সাথে খাবে বলে সে কখন থেকে বসে আছে। আমি মিমকে নিয়ে আসছি, তুমি যাও, আমি বললাম। আয় দ্রুত। বলে আন্টি বেরিয়ে গেলেন। মুন জানালাটা বন্ধ করে মিমকে ডেকে নিয়ে নিচে চলে গেল। সারাদিন যতই হাসি খুশি থাকুক না কেন, রাত হলেই সব মনে পড়বে। যতই ভুলতে চায় ততই সামনে আসবে সব। রাত হলেই অতীতটা তাকে ঘিরে ধরে। তবুও সবার সামনেই শক্ত মনের হয়ে থাকে মুন। যেন সব ভুলে গিয়েছে অতি তাড়াতাড়ি। অন্তত আর কারোর সামনে না হোক, এই মানুষগুলোর সামনে সব ভুলে থাকতে হবে মুনের। কারণ এদের কাছে যে মন ভীষণভাবে ঋণী। আদ্রাফ মাথা ধরে ধুলো ধুলো পায়ে হেঁটে অফিসে প্রবেশ করলো। ম্যানেজার দেখে ধরার জন্য এগিয়ে আসতে আদ্রাফ হাত দিয়ে ইশারা বলল, ও ঠিক আছে। আদ্রাফ ক্যাবিনে প্রবেশ করার সময় মুনের কাজের জায়গাটা চোখে পড়ে। মুনের জায়গায় এখন অন্য কেউ বসা। ওই জায়গায় বসে কতবারই মুনকে কাজ করতে দেখেছে। মজার ব্যাপার হলো, একটা সময় মুন নিজেই আদ্রাফকে লুকিয়ে দেখত। আদ্রাফ তাকালেই চোখ সরিয়ে নিত। সেই সময়টা আর এখনকার মধ্যে বিস্তর ফারাক। সেই চঞ্চল্য স্নিগ্ধ মুখ এখন হঠাৎ শুধু চোখের সামনেই ভাসে। বাস্তবে এখন আর দৃশ্যমান হয় না। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আদ্রাফের।
মন চলে যাওয়ার আগে এতটা খারাপ কখনোই লাগেনি আদ্রাফের, যতটা আজ এখন লাগছে। আদ্রাফ ক্যাবিনে প্রবেশ করেই চেয়ারে মাথা ধরে বসে পড়ল। সবকিছুই এখন স্বাভাবিক, শুধু স্বাভাবিক নয় আদ্রাফ, সবাই সবকিছু ভুলে গেলেও আদ্রাফ ভোলেনি। এই 2 মাস অফিস শেষে রাত পর্যন্ত ঢাকার কম বেশি সব জায়গায় ঘুরিয়ে দেখেছে আদ্রাফ। হয়তো ভুল হলেও মনকে একটু দেখবে এই আশায়, কিন্তু কোনো জায়গায় মনের দেখা পেল না। ঢাকার ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলোরও আনাচে কানাচে খুঁজে চলেছিল আদ্রাফ মনকে। প্রতি জায়গায় গিয়ে মনের ছবি দেখিয়েছিল, কিন্তু কেউই মনের খবর দিতে পারেনি। কোথায় হারিয়ে গেল মেয়েটা? এক মুহূর্তের জন্য মনে হলো সবকিছু ছেড়ে ছুড়ে মনের কাছে চলে যেতে। চোখ বন্ধ করে মনের মুখ ভেসে ওঠে। সারা দিন রাত এখন শুধু বিষণ্ণতায় লাগে, হতাশায় ঘিরে ধরেছে আদ্রাফকে। সবকিছুই এখন বিষাদ লাগে, প্রচন্ড বিষাদ। এক কর্মচারী দরজা নক করেই বলে উঠল, স্যার আসতে পারি? আদ্রাফ চেয়ারে মাথা এলিয়ে চোখ বন্ধ করেই ছিল। কর্মচারীর ডাকে চোখ খুলে হাতের ইশারায় ডাকলো। কর্মচারী বলল, স্যার আপনার নামে একটা চিঠি এসেছে। চিঠি? আমার নামে অফিসে কে চিঠি দিবে? সামনাসামনি তো বলতে পারে। প্রেরককে? স্যার প্রেরকের নাম ঠিকানা কিছুই উল্লেখ নেই, শুধু আপনার নামটা আর অফিসের অ্যাড্রেসটাই দেওয়া। আচ্ছা, টেবিলের উপর রেখে যাও। ছেলেটি হ্যাবোদক মাথা নাড়িয়ে চিঠি আদ্রাফের সামনে রেখে বেরিয়ে গেল। আদ্রাফ চিঠিটা হাতে তুলে নিল। নীল মলাটের একটা খাম, কে দিবে এমন চিঠি? নিজের নাম ঠিকানা না দিয়ে আদ্রাফ চিঠিটা খুলেই পড়তে শুরু করলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন ফারহান আদ্রাফ স্যার? আশা করি ভালোই আছেন। কিছু কথা বলার জন্যই আপনাকে চিঠিটা লেখা। হয়তোবা চিঠি খোলার আগে চেনেননি, কিন্তু এই 2 লাইন পড়েই চিনে ফেলেছেন চিঠিদাতা কে হতে পারে। আচ্ছা, তবুও পরিচয় দিয়ে দিচ্ছি। আমি মুন, আপনার অফিসে 1 মাস চাকরি করেছিলাম। মনে আছে আপনার? হয়তোবা মনে পড়েছে। জানেন, আমার আপনজন বলতে কেউই ছিল না এই পৃথিবীতে। আপনার প্রস্তাবটা শোনার পর এক মুহূর্তের জন্য মনে হয়েছিল মারা যাই, কারণ বেঁচে থাকলে ওই শহরে আপনার থেকে লুকিয়ে থাকতে পারতাম না। চাকরির খোঁজে বের হতেই হতো আমার। তবু ওই সময়ে আমার জীবনে একটা মানুষ ছিল, তার জন্যই আজ আমার আরেকটা নতুন সকালের সূচনা হয়েছিল। আপনি কি মনে করেছিলেন টাকার জন্য সবাই সবকিছু করতে পারে? এটা আপনার ভুল ধারণা। সবাই এক নয়। আপনার এই অশালীন প্রস্তাবটা শুনে আমার ভীষণ রাগ হয়েছিল সেদিন। এটা যে কোনো মেয়ের জন্যই অসম্মানজনক। একটা মেয়ে সমাজে ভালোভাবে বাস করলেও তার থেকে কোনো না কোনো দিকে কথা শুনতেই হয়। নারীদের ভালোভাবে কোনো স্বাধীনতা নেই। কোনো মেয়ে পড়ালেখা শেষ করে বিয়ে করতে গেলেও দোষ। তার উপর যদি একটি মেয়ে বিয়ে ছাড়াই গর্ভবতী হয়, তাহলে তো কোনো কথাই নেই। একটা ছেলে মেয়েটাকে ব্যবহার করে চলে গিয়েছে, এখানেও ছেলেটাকে কোনো দোষ দিবে না, সব দোষ মেয়েটারই হবে। আর আপনার প্রস্তাব অনুযায়ী কোনো মেয়ে যদিও বা এমন করে, তাহলে ওই মেয়েটা প্রতিনিয়ত কথা শুনবে মানুষের কাছ থেকে। এক একটা শব্দই এক এক রকম জঘন্য। জানেন, পৃথিবীতে কিন্তু সব মেয়ে এক নয়। সব মেয়েকে এক পাল্লায় মাপবেন না। আপনি এমন প্রস্তাব আর কোনো মেয়েকেই যাতে না দেন, সেই জন্য চিঠিটা লেখা। আমার জীবনটা আপনি ওই এক মুহূর্তের জন্য ওলট পালট করে দিয়েছিলেন। যাই হোক, হয়তোবা চিঠিটা অগোছালো হয়েছে, তবুও মূল কথা যেটা বোঝাতে চেয়েছে আশা করি বুঝেছেন। ভালো থাকবেন। আদ্রাফ চিঠিটা পড়ে স্তব্ধ। যাকে এতদিন যাবৎ খুঁজে চলেছে তারই চিঠি। চিঠিটা পড়ে আরো একরাশ হতাশা এসে ঘিরে ধরল। সে তো মা জাতিকেই ঘৃণা করে, তবে আর সব মেয়েকে তো যথেষ্ট সম্মান করে। মন ওকে খারাপ ভেবেছে। আদ্রাফ চিঠিটা নিয়ে উল্টে পাল্টে দেখলো না। চিঠিতে কোনো ঠিকানা নেই। একবার যদি মনের সামনে দাঁড়াতে পারত। কিছুই ভালো লাগছে না আদ্রাফের। চিঠিটা পড়ে সবকিছু আরো বিষাদময় লাগছে। মনের কথাটাই ঠিক, সব নারী এক নয়। সবাই যদি এক হতো তাহলে এই শহরে এত এত ভালো মা থাকতো না। অন্যায় করেছে সে, একজনের শাস্তি আরেকজনকে কেন দিতে চেয়েছে সে? মেয়েটার জীবনটাই তছনছ করে দিল। কোথায় আছে মেয়েটা? এই জীবনে তো ওর আপনজন কেউই নেই। ওর সাথেই এমন অন্যায় করতে আদ্রাফের বাদ মানল না। ওর সাজানো গোছানো লাইফটাকে এমন না করলেও পারত আদ্রাফ। মাথা ধরে বসে পড়ল আদ্রাফ। চিঠিটা পড়ার পর থেকেই অন্যায়রা সব এসে ঘিরে ধরেছে। চিঠিটা পড়ার পর থেকেই সব হতাশা এসে ঘিরে ধরল, যা আদ্রাফ কল্পনাও করেনি। আজকে সারা দিনটাই বিষণ্ণতায় কাটবে। কি করবে ও? দেখতে দেখতে কেটে গেল 2 বছর। দিন চলে যায় আপন গতিতে, শুধু রয়ে যায় কিছু তিক্ত স্মৃতি, যে স্মৃতিগুলো মানুষকে এক বিষাক্ত যন্ত্রণার মধ্যে ফেলে রাখে। এখন অফিস শেষেই সারা সময় রুমে একা একা বসে থাকে আদ্রাফ। জীবনটা ধীরে ধীরে কেমন যেন তিক্ত হয়ে উঠছে। আগের মতো এখন আর কিছুই ভালো লাগে না। আদ্রাফের বাবা আদ্রাফের রুমে ঢুকে ছেলের এই অবস্থা দেখে সিদ্ধান্ত নিলেন ছেলের বিয়ে দেবেন। দিন 2 পরেই উনি পাত্রী দেখার জন্য জোর করতে লাগলেন আদ্রাফকে। আদ্রাফ নির্বিকার থাকে, কিছু একটা চিন্তায় থাকে সব সময়।
বাবাকে উত্তর দেয়। বিয়ের কথা বলো না বাবা, আমার ইচ্ছে নেই। এভাবে একা কতদিন থাকবে? বয়স তো হলো। এই মুহূর্তে বিয়ে করতে প্রস্তুত নই আমি বাবা। সে 2 বছর ধরে বলে আসছি, তুই তো প্রস্তুতি নেই। প্রস্তুতিটা কবে হবে, কখন? বাবা এসব শুনতে আমার ভালো লাগছে না। বিয়ে কর, নতুন বউকে নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াবি, ভালো লাগবে। বাবা প্লিজ, আমি ঘুমাবো। ছেলের রুম থেকে হতাশ মুখে বেরিয়ে গেল আদ্রাফের বাবা। আদ্রাফ রুম অন্ধকার করে বসে রইল। সন্ধ্যার পর একটু গিটার নিয়ে বসে, হয়তো গিটারের সুরে কেউ একজনকে খুঁজে চড়ে। একাকিত্বরা চারিদিক থেকে এসে চেপে ধরে আদ্রাফকে। জীবনটা তিক্ত হয়ে উঠেছে দিন দিন। অফিস বাড়ি এসবে বিরক্ত এসে গেছে, আর ভালো লাগে না। সবকিছু ছেড়ে ছুড়ে কোথাও যেন চলে যেতে ইচ্ছে করে। কোনো একটা অপরাধ বোধ জেগে ওঠে। এই অপরাধ বোধ কিসের নিজেকে প্রশ্ন করতেই মনের মুখ ভেসে ওঠে চোখের সামনে। একটা নিষ্পাপ এতিম মেয়ে, নিজের আপন জায়গা হারা আদ্রাফের জন্য। কত সুন্দর হাসি খুশি ছিল মেয়েটা। ওর জীবন এক মুহূর্তের মধ্যে ওলট পালট করে দিয়েছিল আদ্রাফ। ভেতরটা দগ্ধ হচ্ছে পুরনো যন্ত্রণায়। তার উত্তাপ ছড়িয়ে পড়ছে চারদিকে। নিজের ভুলের জন্যই নিজেকে ধিক্কার জানতে ইচ্ছে করছে। সময় ঠিক সময়ে তার প্রতিশোধ নিয়ে নেয়, যেমন এখন নিজে নিজেই পড়তে হচ্ছে। আজকাল ঘুমের ঘরে মনের মুখচ্ছবি ভেসে ওঠে। মেয়েটা কোথায় আছে কে জানে। কি নিষ্পাপ পবিত্র মুখ ছিল মেয়েটার, কত চঞ্চল মিষ্টি ছিল। অথচ মেয়েটার সবকিছু ওলটপালট করে দিয়েছে আদ্রাফ। ভাবতেই নিজেকে কেমন যেন স্বার্থপর মনে হয়। মনের সাথে একবার দেখা করা দরকার। হয়তো এখন আর একা নেই, ওর জীবনে অন্য কেউ এসে গেছে। অন্য কেউ এসে গেছে, এটা ভাবতেই বুকটা বুঝতে উঠল আদ্রাফের। যদি এটা সত্যি হয় ও, তাহলেও আদ্রাফ কিভাবে থাকবে ওকে ছাড়া? তবুও এটাই হয়তো আদ্রাফের শাস্তি হবে। মুনের জীবন এখানে ভালোই চলে। 1 বছর আগেও পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম জব নিয়েছিল। ওইটা দিয়ে এখনও ওর পড়াশোনায় চালিয়ে নেয়। অবশ্য আঙ্কেল আন্টিদের অনেক আপত্তি এটা নিয়ে। ওনারা বলেছে মিমের মতো করে আমার সব দেখবে। এমনিতেও অনেক করেছেন এনারা আমার জন্য, অনেক করে বোঝানোর পর রাজি হয়েছেন। এমনকি একসাথেই থাকি। আজকে ক্লাসে প্ল্যান হয়েছিল কলেজ থেকে একটা ট্যুর দেওয়ার। ট্যুরের প্ল্যান হচ্ছে চট্টগ্রামের মোহমায়া লেক, মিরসরাই উপজেলায় অবস্থিত। এটা রাঙামাটি কাপ্তাই লেকের পরে বাংলাদেশের অন্যতম বৃহত্তম লেক এটা। আঙ্কেল আন্টিদের বলার পর প্রথমে রাজি হইনি, পরে বলেছেন সম্পূর্ণ যেন কলেজের আয়ত্তেই থাকি, এদিক ওদিক বেশি না যাই। সামনের 20 তারিখ আমাদের ট্যুর। ও হ্যাঁ, বলতে ভুলেই গিয়েছি, এখন আমরা 3 বেস্ট ফ্রেন্ড। দিমানের সাথে ওই দিনের পর থেকে ভালোই বন্ধুত্ব হয়ে গিয়েছে। মিম বলে উঠল, সব রেডি, এখন শুধু যাওয়ার পালা। শেষ পর্যন্ত তাহলে যাচ্ছি আমরা। থাই গ্লাসের কাজ গলে সূর্যের রোদের আলো আদ্রাফের বিছানায় এসে ঘাপটি মেরে বসেছে। ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে মাথা বের করেই চোখ বন্ধ করে আড়মোড়া ভাঙে আদ্রাফ। আস্তে আস্তে চোখ খুলে জানালার দিকে তাকিয়ে একটা হাই তোলে। কাল রাতে এসে শুয়ে পড়েছিল। অনেক মাস পর শুভ্র আর বাকি বন্ধুরা একটা পার্টির আয়োজন করেছিল। এই সুবাদে ওখানে যাওয়া। জানালার পর্দাও দিতে মনে ছিল না, যার দরুন ঘরে সূর্যের আলো প্রবেশ করতে পেরেছে। অবশ্য এমন মিষ্টি রোদ আদ্রাফের খারাপ লাগছে না, বরং অলস্যকে আরও বাড়িয়ে দিচ্ছে। শীতের দিনে নরম বিছানার সঙ্গে এমন মিষ্টি রোদ, কারই বা উঠতে ইচ্ছে করবে এমন আরামের ঘুম ছেড়ে? তবে এখন অলসটাকে প্রাধান্য দিলে চলবে না। শুভ্রদের সাথে দেখা করতে হবে। তারপর অফিসে, অবশ্য অফিসে না গেলেও চলবে, কিন্তু শুভ্রদের সাথে দেখা করতেই হবে। ওদের নাকি জরুরি কথা আছে। তাই অলস্যটাকে ত্যাগ করে আদ্রাফ উঠে পড়ল বিছানা ছেড়ে। ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল আদ্রাফ। হাত ঘড়িতে সময় দেখে নেয় অলরেডি 10 মিনিট লেট, যেতে এখনো 20 মিনিটের মতো লাগবে। এর মাঝে ট্রাফিক জ্যামে আটকে গেলে, ট্রাফিক জ্যাম আশপাশটা দেখছিল আদ্রাফ। হুট করেই ফুটপাতে চোখ পড়ল। মেয়েটা আগে আগে হাঁটছে আর ছেলেটা মেয়েটার পেছনে দৌড়াচ্ছে। বোঝাই যাচ্ছে মেয়েটা কোনো কিছু নিয়ে রাগ করেছে ওই ছেলেটার সাথে। মেয়েটা বোধহয় অনেক রাগী। এসব দেখতে দেখতে আনমনে হেসে উঠল আদ্রাফ। আদ্রাফ রেস্টুরেন্টে ঢুকেই দেখতে পেলে ওর প্রায় বন্ধুরা হাজির। ও একটা চেয়ার টেনে বসে পড়ল। শুভ্রকে দেখে বলল, মন খারাপ নাকি তোর? না, আমি ঠিক আছি। বল তোরা, কি এত জরুরি কথা? এটা শুনে শুভ্র আবারও বলে উঠল, দোস্ত, অনেকদিন হয় না, কোথাও ট্যুর দেওয়া হয়নি। চল একটা ট্যুর দেওয়া যাক, তোর মাইন্ডও ফ্রেশ হবে। আদ্রাফ চেয়ারে বেঁকিয়ে বসেছিল। এই কথা শুনে সোজা হয়ে বসতো। ওর নিজেরও ইচ্ছে হলো ওদের সঙ্গ দেওয়ার। অন্তত মাইন্ডটা ফ্রেশ হবে আর মনের ভূত মাথা থেকে নামবে। কিছু সময়ের জন্য হলেও আদ্রাফ ওদের সম্মতি দিয়ে বলল,
তা ঠিক বলেছিস। বল, ট্যুরের প্ল্যান কোন জায়গায়? আহান উৎসুক হয়ে বলে উঠল। অনেক জায়গা তো ঘুরলাম, এবার না হয় চট্টগ্রামে কোথাও ট্যুর দেই। মিলন বলে উঠল। হ্যাঁ, তা ঠিক বলেছিস, এবার চট্টগ্রামে হয়ে যাক ট্যুর। আদ্রাফ সম্মতি জানিয়ে বলে উঠল। তা চট্টগ্রামের কোন পিকনিক স্পটে ঘোরার প্ল্যান করেছিস? শুভ্র বলে উঠল। চট্টগ্রামের মহামায়া লেকেই যাই এবার। সবাই সম্মতি জানালো। তাহলে 19 তারিখ রাতে আমরা গাড়িতে উঠছি, 20 তারিখ ওখানে মহামায়া লেকে পারফেক্ট টাইমে পৌঁছে যাব। শুভ্র বলল। সবাই সম্মতি জানিয়ে আড্ডা শুরু করে দিল। মূলত এই ট্যুরটা আদ্রাফের জন্যই করেছিল শুভ্র, যাতে করে আদ্রাফের মন মানসিকতা একটু ফ্রেশ হয়। 19 তারিখ যথাসময়ে আদ্রাফ, শুভ্র আর বাকিরা সবাই স্টেশনে পৌঁছালো। সকালেই পৌঁছে গেল ওরা সবাই চট্টগ্রামে। তারা সবাই গাড়ি থেকে নেমে একটা রেস্টুরেন্ট থেকে নাস্তা সেরে হোটেলে গেল একটু ফ্রেশ হওয়ার জন্য। মূলত হোটেল অনলাইনে আগে থেকেই বুক করা রেখেছিল শুভ্র। সবাই এক এক করে হোটেলের শোরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপরই এক এক করে সঠিক টাইমে বের হয়ে এলো মহামায়া লেকের উদ্দেশ্যে। অন্যদিকে মুন আর মিম দুজনেই অনেক এক্সাইটেড, কারণ অবশেষে অনেকদিন পর তাদের সাধের দিনটা আসতো। মিম তো সেই খুশি। আর অন্যদিকে আদ্রাফরাও প্রায় কাছাকাছি চলে এলো মহামায়া লেকের। মহামায়া একটি প্রাকৃতিক লেক। বিশাল এলাকা জুড়ে পাহাড়ি লেকের পানি দিয়ে এই এলাকা গঠিত। এখানে রয়েছে পাহাড়ি গুহা, রাবার ড্যাম এবং ঝর্ণা। মুহুরী নদী ফেনী জেলা এবং নোয়াখালী জেলা থেকে এটিকে আলাদা করেছে। এটিকে চট্টগ্রামের প্রবেশদ্বারও বলা যায়। কিছুক্ষণই হলো আদ্রাফরা এসে পৌঁছেছে। গাড়ি থেকে নেমে গেট থেকে ইকো পার্কের টিকিট কেটে ঢুকে পড়ল ওরা সবাই। ইকো পার্ক থেকে সরু পাহাড়ি রাস্তা দিয়ে 10 মিনিট হাঁটতেই সেই কাঙ্ক্ষিত জায়গা মহামায়া লেকে পৌঁছালো ওরা সবাই। আমাদের গাড়ি মাত্রই এসে পৌঁছালো সেই কাঙ্ক্ষিত জায়গায়। অবশ্য গাড়ি পুরোপুরি মহামায়া লেকে যায় না, একটা পার্ক থেকে 10 মিনিটের হাঁটতেই মহামায়া লেকে পৌঁছে যায়। অবশেষে মহামায়া লেকের উদ্দেশ্যে কলেজের গাড়ি ছেড়ে দিল। আহা, কি এক অনুভূতি! আমরা গাড়ি থেকে নামতেই ইকো পার্কে ঢুকলাম। ইকো পার্কে ঢুকতেই চারপাশে সবুজ নিপবনে নিজেকে আবিষ্কার করে এক জান্নাতের মতন অনুভূতি অনুভব করলাম। আশেপাশে মাঝারি উচ্চতার পাহাড়, মাঝখান দিয়ে চলে গিয়েছে মহামায়া লেকে যাবার রাস্তাটি। আমরাও সেই রাস্তা অনুযায়ী চলতে লাগলাম। রাস্তা ধরে 10 মিনিট হাঁটতেই মহামায়া লেকে পৌঁছে গেলাম। মহামায়া লেক এক অপূর্ব সুন্দর জায়গা, যেটি নিজের চোখে না দেখলে এর সৌন্দর্য কোনো দিনও বোঝা সম্ভব না। যেন কোনো শিল্পীর সুনিপুণ হাতের রং তুলিতে আঁকা কোনো ছবি। এতটাই সুন্দর চারদিকে হালকা সবুজ ভাব, স্বচ্ছ পানি, পানির উপর চারদিকে সবুজ পাহাড়ের প্রতিচ্ছবি। অসাধারণ প্রতিটি দৃশ্য, বর্ণাতীত সেই অনুভূতি। লেকের পাড়ে নির্মল বাতাস আমার শরীর ও মনকে মুহূর্তের মধ্যেই সতেজ করে তুলল। মহামায়া লেকের আরেকটি মূল আকর্ষণ হলো কায়াকিং। পাহাড়ে ঘেরা লেকে কায়াকিং করার মজাটা একদম মিস করা যাবে না। কায়াকিং করার সময় লেকের ঠিক মাঝখানে গিয়ে চোখ বন্ধ করে দুহাত পাখির মতো মেলে কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম। মনে হচ্ছে যেন সময়টা থেমে যাবে, মস্তিষ্ক হয়ে যাবে ভার শূন্য। প্রকৃতির ভয়ানক স্নিগ্ধতা যেন গ্রাস করেছে। প্রকৃতি যে কতটা রহস্যময় সেটার কিছুটা হলেও হয়তো উপলব্ধি করতে পেরেছি। সেই সময়ে আদ্রাফরা কায়াকিং করে নেমেছে মাত্র। হঠাৎ মনে হলো ওই দূরের ভোরটাতে পাখির মতো ডানা মেলে মনের মতো কেউ একজন বসে আছে। অবশ্য পুরোটা চেহারাই অস্পষ্ট। আদ্রাফ নিজেই নিজের মাথায় বাড়ি দিল। মস্তিষ্কের সাথে সাথে চোখগুলো হয়তো ভুলে গিয়েছে। মনের কথা ভাবতে ভাবতে যাকে তাকে মনের মতো মনে হচ্ছে। এসব ভাবতে ভাবতেই আদ্রাফরা ঝর্ণার পথ ধরে হাঁটা ধরল। কায়াকিং শেষ করে এখানে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণা অনুসারে হাঁটতে লাগলাম আমি, মিম আর দিমান, আর পেছনে আরো কিছু একই ক্লাসের শিক্ষার্থীও আসছে। আমরা হাঁটতে হাঁটতে ঝর্ণার ধারে চলে আসলাম। পাশেই একটা ছোটখাটো কুপরি টাইপ দোকান আছে। মুন, মিম আর দিমানরা বাদাম চিনতে চিনতে খেতে খেতেই গল্প করছিল। কথা বলার মাঝখানেই মিমের কাশি উঠে যাওয়ার কারণে মুন মিমের কাছে দিমানকে রেখে ওই দোকান থেকে পানি আনতে গেল। পানির বোতল নিয়ে আসার সময় কেউ একজনের সাথে ধাক্কা খেয়ে কোনো মতে নিজেকে সামলে দুঃখিত বলে তাড়াহুড়ো করেই মিমের কাছে এসে পানি খাওয়ানোর পরেই একটু সুস্থ বোধ করল মিম। আর এদিকে আদ্রাফ যেন স্তব্ধ। এটা কি ওর ভ্রম, নাকি সত্যিই মন ছিল এটা? কিন্তু ভ্রম কিভাবে হবে, এটা স্পষ্ট মনেরই কণ্ঠ ছিল। এত বছর ধরে যাকে খুঁজে চলেছে সেই আজ এখানে ওর চোখের সামনে দিয়ে গেল। আদ্রাফ যেন পাখারা। কি করবে ও ভেবে পাচ্ছে না এটা সত্যিই মন। আদ্রাফ দ্রুত পিছন ফিরেই দেখলো কেউ নেই ওখানে, কিন্তু ও দেখেছে মনকে স্পষ্ট দেখেছে। আদ্রাফ যেন একটা ঘোরের মাঝে আছে। ও আসছিল পানির বোতলের জন্য দোকানে।
যে কাজের জন্য আসছিল ওইটা না নিয়েই ও আবার বন্ধু মহলে ফেরত গেল। আদ্রাফকে এত তাড়াতাড়ি আর খালি হাতে ফিরতে আসতে দেখেই শুভ্র বলে উঠল, কি রে, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? আর পানির বোতলই বা কই? আমি তো নিজেই গিয়ে আনতে চেয়েছিলাম, তুই তো আমাকে যেতে না দিয়ে নিজেই গেলি, এখন খালি হাতে কেন? আদ্রাফ কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, মনকে দেখেছি। কি? কোন মুন? ও মুন, তুই সত্যি বলছিস? আরে দূর, এটা হয়তো তোর ভ্রমই হবে। এই 2 বছরে তুই প্রতি জায়গায় মনকে দেখিস, কিন্তু সামনাসামনি এটা অন্য কেউ। এবারই এমন কিছু দেখছিস? আচ্ছা, এই সব কিছু তোর ভ্রম। আমি বিশ্বাস করতে পারছি না মন এই জায়গায় আছে। এটা শুভ্র এবার আদ্রাফকে সিরিয়াস ভাবে নিল, তাই শুভ্র আদ্রাফকে বলল, কোন জায়গায় দেখেছিস? চল। আদ্রাফ ওকে দোকানের সামনে সেই জায়গায় মুন ধাক্কা খেয়ে পড়ে যেতে চেয়েছিল সেই জায়গায় নিয়ে গেল। নিয়ে এসে শুভ্র থেকে শেষ পর্যন্ত সব বলল। আদ্রাফ দোকানে আসতেই মেয়ে একটা তাড়াহুড়ো করে বের হতে গিয়ে হাতের পানির বোতলটা নিচে পড়ে গিয়েছিল। এরপর আদ্রাফকে দুঃখিত বলে খেয়াল না করেই চলে গিয়েছিল। আদ্রাফ প্রথমে ভ্রম মনে করে দাঁড়িয়েছিল, কিন্তু এরপর যখন পিছনে ফিরল তখন নাকি আর দেখেনি মেয়েটাকে। শুভ্র আদ্রাফের মুখ থেকে এসব শুনেও বিশ্বাস করতে পারল না, কারণ গত 2 বছর ধরে আদ্রাফ মুনের মতো মেয়ে দেখেই চলেছে, কিন্তু একবারও সত্যি হয়নি এটা। শুভ্রর মাঝে মাঝে অনেক আফসোস হয় যে তার এই ভাইয়ের মতো বন্ধুটা মানসিকভাবে এতটা বিপর্যস্ত কিভাবে হলো। পুরো বিজনেসের সবাই আদ্রাফকে প্রচুর সম্মান করে, শ্রদ্ধার চোখে দেখে, কিন্তু তারা তো শুধু বাইরের আদ্রাফকে দেখেছে, ভিতরের আদ্রাফকে তো কেউ দেখছে না। বাইরে যতটাই শক্ত গম্ভীর থাকুক না কেন, এই মানুষটা ভেতরে অনেক নরম মনে। এই 2টা বছর তো মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছে আদ্রাফ, কিন্তু বাইরে একদম শক্ত থাকে, শুধু শুভ্রর সামনেই ভেঙে পড়ে। শুভ্রর অনেক খারাপ লাগে, যদি এই ভাই সমান মানুষটার জন্য কিছু করতে পারত, যদি পারত মুনকে আদ্রাফের সামনে এনে ওর ভুলগুলো ভাঙিয়ে দিতে। তাই এবারও শুভ্র এটা আদ্রাফের ভ্রম বলে উড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু অদূরেই কেউ একজনকে দেখে তার চোখ আটকে গেল। তাহলে কি আদ্রাফ সত্যিই বলেছিল এবার এটা সত্যিই মুন? তার মানে মুন কি আদ্রাফ থেকে লুকিয়ে চট্টগ্রামেই চলে এসেছিল? এখন এসব ভাবার সময় নয়। শুভ্র দ্রুতই ওইদিকে হাঁটা লাগালো। আদ্রাফ মনে করলো প্রতিবারের ন্যায় এবারও শুভ্র আদ্রাফের এই কথাটাকে ভ্রম মনে করে গ্রাহ্য না করে হাঁটা লাগালো। তাই আদ্রাফ ও শুভ্রকে পেছন দিকে ফেলে উল্টো পথ ধরে বন্ধু মহলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। শুভ্র সামনে গিয়েই দেখতে পেল মুন আর আরেকটা মেয়ে আর ছেলে। ও তখন বিশ্বাস হচ্ছে না ও আদ্রাফের মুনকে দেখছে। মুনকে সত্যিকারে এখন দেখলে আদ্রাফের কি রিয়াক্ট হবে। শুভ্রর এই প্রথম মনে হলো আদ্রাফের জন্য কিছু একটা করতে পারবে। শুভ্র ওদের সামনে গিয়েই বলল, হাই, আমি শুভ্র, আপনি কি মুন? মুন পিছন ফিরে শুভ্রকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। 2 বছর আগে শুভ্রকে সে দেখেছিল, যদি এখন নাম না বলতো তাহলে চিনত না কোনোদিনও। মুন কোনো মতে বলে উঠল, আপনি? হ্যাঁ আমি। চিনতে পেরেছো তাহলে? আসলে এখানে আমি তোমাকে দেখিনি, আদ্রাফি তোমাকে বোতল আনার সময় দেখেছিল। ও গিয়েই আমাকে বলেছিল, কিন্তু আমি ভ্রম বলে উড়িয়ে দিয়েছিলাম। কারণ কি জানো, এই 2 বছর আদ্রাফ প্রতি জায়গাতেই নাকি তোমার মতো কাউকে দেখতো। ও মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে। মুন আদ্রাফ এখানে শুনেই স্তব্ধ। মানুষটা কেউ এখনো ভুলতে পারেনি। কতদিন পরে এই নাম কেউ বলল। কেমন আছে মানুষটা? হয়তো বিয়ে করে পরিবার নিয়ে আসছে এখানে, কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছে মানে? আর ভ্রমই বা কেন হবে? মনের মনে অনেক প্রশ্ন এসে জমা হয়েছে। এই সব প্রশ্নের উত্তর এখন সামনে থাকা ব্যক্তি শুভ্রই দিতে পারবে। আদ্রাফের সামনেই মুন দাঁড়িয়ে আছে। আদ্রাফ যেন হতবাক, সে কিছুতে বিশ্বাস করতে পারছে না। তার মনে হচ্ছে সামনে হাত বাড়িয়ে মুনকে ছুতে গেলে মুন অদৃশ্য হয়ে যাবে, কারণ এই 2 বছর প্রতিটা দিনই মুন এমন করে আসতো আর আদ্রাফের করা ভুলগুলো ধরিয়ে দিত। ওকে প্রতি মুহূর্তে মুহূর্তে অনুশোচনায় উঠতে দিত তার কল্পনায়। হাত বাড়ালে অদৃশ্য হয়ে যেত, তখন মনের আর কোনো অস্তিত্ব থাকতো না। তাই এবারও একইভাবে আদ্রাফে হাত বাড়াতে নিলেই আবার কি মনে করে গুটিয়ে নিল হাতটাকে। মুন সামনে থেকে আদ্রাফের এই বাচ্চামো স্বভাব থেকে হাসি আর চেপে রাখতে পারল না। সে উচ্চস্বরে হেসে উঠল। মুনের হাসি শুনে আদ্রাফ ঘর থেকে বেরিয়ে আসতো। তার মানে কি এটা আদ্রাফের ভ্রম নয়? মুন সত্যি ওর সামনে। আদ্রাফ যেন অবাকের চরম পর্যায়ে। সে কোনো মতেই বলে উঠল, তুমি? মুন হাসি চেপে 2 হাত বুকের মাঝে গুটিয়ে পড়ে উঠল, হ্যাঁ আমি। কেন, অন্য কাউকে আশা করেছিলেন বুঝি? আদ্রাফ যেন কথা বলতেই ভুলে গেল। এতদিন পর সে তার মুন পাখিকে দেখছে। তার মানে কি মুন তাকে ক্ষমা করে দিয়েছে? আদ্রাফের যেন খুশিতে তস হয়েছে না। এই যে কই হারিয়ে যাচ্ছেন কিছুক্ষণ পর পর, নাকি কল্পনার সংসার টংসার বাচ্চা কাচ্চা নিয়ে ভেবে ফেলেছেন? আদ্রাফের কাশি উঠে গেল এই কথা শুনে। আদ্রাফ নিজে বিড়বিড় করে বলে উঠল,
এই 2 বছরে লাজ লজ্জা সব খেয়ে ফেলেছে এই মেয়ে। তখন তো কথাও বলতো মাথা নিচু করে, আর এখন দেখি ভয়ও পায় না। এসব দেখে মুনের হাসি যেন থামতেই চাইছে না। ওকে কিছুক্ষণ আগেই আদ্রাফের ব্যাপারে শুভ্র সব কিছু ঘুরে বলেছিল, আর আদ্রাফের কালো অতীতের ব্যাপারেও বলেছিল যে কোনো নারী জাতিকে ঘৃণা করে আদ্রাফ। মুন তবুও আদ্রাফের মুখ থেকে শুনতে চায় সে আদ্রাফের এই বিশ্বাস ভঙ্গ করবে, দেখিয়ে দিবে সব নারী এক নয়। তার সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছে শুভ্রর কাছ থেকে। শুভ্র তাকে এও বলেছে যে আদ্রাফ ওকে ভালোবাসে। এখন শুধু আদ্রাফের বিশ্বাস অর্জনের পালা। শুভ্র, মিম আর বাকিরা কেউই এখানে নেই, তারা সবাই অন্যদিকে ঘুরছে। এখানে শুধু মুন আর আদ্রাফি আছে। তারা এখন ছোট্ট 2টা পাথরের উপর বসে আছে। পাশেই ঝর্ণার পানির কলকলো ধ্বনি শোনা যাচ্ছে। মুন আদ্রাফের দিকে তাকিয়ে দেখলো সে এক ধ্যানের সামনে পানির দিকে তাকিয়ে আছে। মুনও আর বিরক্ত করলো না, সেও চুপচাপ বসে আছে অদূরেই তাকিয়ে। কোথায় হারিয়ে গিয়েছিলে এই 2 বছর? আদ্রাফ আগের ন্যায় ওদিকেই তাকিয়ে বলল। মুন আদ্রাফের কথায় ওর দিকে তাকালো। আপনার জন্য থাকতে পারছি ওই জায়গায়। আদ্রাফ এই কথার জবাবে আর কিছু বলতে পারল না। আবারও আগের অপরাধবোধ জাগ্রত হয়েও লজ্জায় কুঁকড়ে গেল। মন এটা বুঝতে পেরে নিজেকে নিজেই গালি দিল। কেন শুধু শুধু এসব বলতে গেল বেচারাকে? সবকিছু জেনেও আদ্রাফকে আবারও না চাইতে কষ্ট দিয়ে ফেলল। জানো, এই 2 বছর ঢাকার পুরো আনাচে কানাচে তোমায় খুঁজেছি, কিন্তু পাইনি। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে তোমাকে আমি হারিয়ে ফেলেছি। প্রতিদিন তুমি আমার কল্পনায় আসতে। আজকেও তোমাকে দেখার পর আমি মনে করেছিলাম এই 2 বছরের ন্যায় আজও এটা আমার ভ্রম, যেন ছুঁয়ে দিলেই অদৃশ্য হয়ে যাবে। এই কথার জবাবে মুন আর কিছু বলল না। 2 মাস পর দিন চলে যায় নিজের মতো করে। এখন সবকিছুই ঠিকঠাক। সেই দিনের পর থেকে মুনের সাথে আদ্রাফের সবকিছুই স্বাভাবিক। মুনও আদ্রাফকে ক্ষমা করে দিয়েছে। আদ্রাফের সাথে এখন মিমের ফ্যামিলিরও ভালো রিলেশন। আদ্রাফের অফিসের আরেকটা শাখা রয়েছে চট্টগ্রামে। সেই অফিসের কাজে চট্টগ্রামে আসতে মুন মিমদের বাসায় আসে। সেই দিনের কথা আদ্রাফ আর ওর বাবা চট্টগ্রামে মিমের ফ্যামিলিতে মুনের ব্যাপারে বলেছে, আর এতে আঙ্কেল আন্টিও রাজি। ওনারাও ভীষণ খুশি, আর মিম তো বেজায় খুশি। অবশেষে সবকিছু ঠিকঠাকের মতো হয়েই গেল। মুন আর আদ্রাফের এখন আর কোনো বাধা নেই। বাসর ঘরে বসে আছে মুন। এতদিন লজ্জা না লাগলেও তার এখন ভীষণ লজ্জা লাগছে। আদ্রাফ এসে মুনকে বলল, দুজনে মিলে নফল নামাজ পড়ে নেই। আর এদিকে মুন তো বেজায় রাগ। কই, আমি ঘুমটা দিয়ে বসে আছি সিনেমার মতো। ওইটা তুলে বউকে দেখবে, তা না করে উনি না দেখেই উঠে যেতে বলছে। লাগবে না আপনার দেখা। আমি রাগ করেছি ভীষণ। মুন মুখ ভার করে নামাজের উদ্দেশ্যে ওয়াশরুমে চলে গেল উজু করতে। আর আদ্রাফ মুচকি হাসি দিয়ে তাকিয়ে আছে ওর যাওয়ার পানে। নামাজ পড়ে উঠে আদ্রাফ রুমের বাইরে বের হয়ে গেল। মুনের এটা দেখে কান্না কান্না ভাব এসে গেল। বিয়ের প্রথম রাত নিয়ে কতজনের কত আশা থাকে, আর আদ্রাফ একটু সময়ও দিচ্ছে না। মুন আর কিছু না ভেবেই ব্যালকনিতে চলে গেল। এখন সে কাঁদবে ভীষণ করে যে কেন আদ্রাফ ওর সাথে ভালোভাবে কথা বলল না। তার উপর নামাজ পড়েই রুম থেকে কেন বেরিয়ে গেল। আশুকও মুন আর কথাই বলবে না আদ্রাফের সাথে। আজ পূর্ণিমা, চাঁদের আলোয় চারিদিকে সব স্পষ্ট। মুন যখন ব্যালকনির গ্রিলে হাত রেখে চাঁদ দেখতে ব্যস্ত, তখনই ঠিক একজোড়া হাত তার গলায় কিছু একটা পরিয়ে পাশে সরে দাঁড়ালো। মুনের আর বুঝতে বাকি রইল না এটা কে। মুন মুখ ঘুরিয়ে ফেললো ওই দিক থেকে। সে ভীষণ রাগ করেছে আদ্রাফের ওপর। আদ্রাফ বলে উঠল, আজকের চাঁদটা ভীষণ সুন্দর, মনে হচ্ছে যেন কারোর সাথে অভিমান করেছে। একবার মেঘের আড়ালে চলে যায় তো আরেকবার বের হয়। মুন এই কথার জবাবে কিছু বলল না, মুখ ফিরিয়ে নিল। আদ্রাফ আবারও বলে উঠল, কিভাবে এর অভিমান ভাঙা যায় বলো তো মন পাখি? চাঁদকে যখন সুন্দর বলছেন তখন ওনার থেকে জিজ্ঞাসা করুন, আমাকে কেন? আমার পাশেই তো চাঁদ। তোমাকেই বলেছি এই চাঁদকে তো প্রতিদিন দেখি, কিন্তু আমার পাশের চাঁদটা সহ একসাথে তো এই প্রথম দেখছি 2 চাঁদ একসাথে। মুন মুখ ভার করে বলে উঠল, সরেন এখান থেকে, কথা বদলাবেন না। আদ্রাফ মুচকি হেসে মুনের গলার দিকে এগিয়ে আসতেই মুন চোখ মুখ খিচে বন্ধ করে পিছন দিকে সরে গিয়ে কাঁপা কাঁপা ভাবে বলে উঠল, আমি এখনো প্রস্তুত না। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও কোনো কিছুরই আভাস না পাওয়াতে মুন এক চোখ খুলেই দেখতে পেল আদ্রাফের হতভম্ব মুখটা। পরেই আদ্রাফ উচ্চস্বরে হো হো করে পেট চেপে ধরে হেসে উঠল। মুন তো হতবাক। এখানে হাসির কি বলল সে? পরক্ষণেই নিজের বলা কথাটা ভাবতেই লজ্জায় কুঁকড়ে গেল সে। আদ্রাফ ওই অবস্থায় মুখে হাসি চেপে ধরে বলে উঠল, সিরিয়াসলি মন পাখি, আমি তোমার গলার ধারের কাছে যেতেও এখন তোমার প্রস্তুতি লাগবে? মুন তো ব্যাকুল বনে গেল। এই দেখো, তোমার গলাতে আমি এখানে এসেই এটা পরিয়ে দিয়েছিলাম, আর নামাজ পড়ে বাইরে বাবার রুমে এটার জন্যই গিয়েছিলাম। ওই দিন ভুলে ওখানে ফেলে এসেছিলাম।
মুন নিজের গলার লকেটটা নিয়েই দেখলো একটা লাভের ভিতর চাঁদ লেখা খোদাই করা। অসম্ভব সুন্দর লকেটটা। তার মানে কি আদ্রাফ মুন অর্থ চাঁদ বোঝাতে চেয়েছিল? আদ্রাফ হাসি মুখেই বলে উঠল, পছন্দ হয়েছে চাঁদ? হ্যাঁ, ভীষণ। এভাবেই হাসি খুশি ভাবে তাদের প্রথম রাতটা কেটে গেল। সেদিনের পর থেকে সবকিছুই আরো সুন্দরভাবে চলতে লাগলো। শুধু একটা জিনিসে মনের ভীষণ রাগ, কারণ আদ্রাফ আজ পর্যন্ত তাকে ভালোবাসি কথাটা একবারও বলেনি। হয়তোবা মনের কোথাও এখনো অতীতের বিশ্বাস ভাঙাটা রয়ে গিয়েছে। এখনো বিশ্বাস করে উঠতে পারেনি আদ্রাফের অফিস থেকে আসার সময় মনের জন্য চকলেট, বেরি ফুল, নানা আনা আর মনের কেয়ার ভালোবাসা দিয়েই পরিবারটাকে আরো বেশি আগলে নিয়েছিল। এরপর খুশিটা আরো বেশি বেড়ে গেল যখন শুনল মুন মা হতে চলেছে। আদ্রাফ তো সেই খুশি। এভাবেই 8 মাস চলে গেল। এরপর আদ্রাফ আর টাইম পায়নি কাজের চাপে, তাই মুনের 8 মাস চলাকালীনই প্ল্যান করলো লং জার্নি দেবে, কারণ মুন নিস্তব্ধ রাতের জার্নি বেশি পছন্দ করে। ওই দিন অফিস থেকে এসেই দুজনে পুরো রাত গাড়ি করে ঘুরবে এই বলে গেল আদ্রাফ। অফিস থেকে এসেই দেখলো মুন রেডি। আয়নার দিকেই তাকিয়ে আছে আদ্রাফ। এসেই মুনের দিকে চেয়ে থমকে গেল। মুনকে প্রথম দিনের মতোই সুন্দর লাগছে। আদ্রাফ বলল, কি দেখো চাঁদ? মুন ইনোসেন্ট ফেস করে কান্না কান্না মুখ করে বলে উঠল, এই যে দেখেন না কেমন লাগছে আমাকে, ফোলা পেট, আগে থেকে মোটোও হয়ে গিয়েছি ভীষণ। আদ্রাফ আয়নার মুনের পেছনে গিয়েই বলে উঠল, একদম না, তোমাকে তো একদম পরীর মতো লাগছে। মুন আয়না দিয়ে আদ্রাফের দিকে তাকিয়ে বলে উঠল, তাহলে ভালোবাসি বলেন না কেন? আদ্রাফ কিছু না বলেই মুনকে সহ বের হতে বলে বেরিয়ে গেল। আদ্রাফের ভালোবাসি বলতে কোথাও একটা যেন বাধে, না হলেও প্রচুর দেখতে পারে মুনকে। মুনও উঠে আদ্রাফের পাশের সিটে উঠলে আদ্রাফ গাড়ি ছেড়ে দিল। কিন্তু কে জানে আজকের রাতটাই ওদের সবকিছু এক নিমিষেই চুরমার করে দিবে। দেখা যাক কি হয়। সবার জীবনেই খারাপ সময় আসা ভালো। এই খারাপ সময়টা এসে আমাদের অনেক কিছু বুঝিয়ে দিয়ে যায়, তেমনি আদ্রাফের জীবনেও এই সময়টা এসে শিখিয়ে দেয়া গেল যে থাকার সে শত বাধা পেরিয়েও থাকবে, আর যে চলে যাওয়ার সে রাজপ্রাসাদ থেকেও চলে যাবে। আজ আদ্রাফ অনেকদিন পর আবারও স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। অফিসে যাচ্ছে ঠিক মতো। কি এক বিভীষিকাময় রাত ছিল সেই দিন। গাড়িতে ওঠার পরই আদ্রাফ ড্রাইভ করা শুরু করেছিল। গাড়িতে ওঠার পরপরই ও মুনের সেই বেজায় রাগ হয়ে গেছে। মুখ ভার করেছিল। আস্তে আস্তে ঢাকা শহরের সব দোকানই বন্ধ হয়ে যাচ্ছিল। পুরো রাত তখন নিস্তব্ধ হয়ে যাচ্ছে। কিন্তু মুনের রাগ তো ভাঙার না। তাই আদ্রাফ রাস্তার অপর পাশে আইসক্রিমের দোকানটা থেকে আইসক্রিম আনতে বের হয়েছিল। বের হয়ে আইসক্রিম নিয়ে আনার সময়ই বিপরীত দিক থেকে চলাকালীন একটা বড় ট্রাক এসে মেরে দিল আদ্রাফকে। মুনের চোখের সামনে দিয়ে যেন সবকিছু থমকে গেল। পুরো রাত তখন নিস্তব্ধ। পাশেই কয়েকজন দোকানদার বেরিয়ে এসে আদ্রাফের চারপাশ ঘিরে ধরল। আদ্রাফ চোখ বন্ধ করার সময়ও মুনের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিয়েছিল। মুন যেন কথা বলার ভাষাটাও হারিয়ে ফেলেছে। চোখের সামনেই আদ্রাফের রক্তাক্ত নিথর দেহটা পড়ে রইল রাস্তার মাঝে। এসব দেখার মাঝেই মুন গাড়ি থেকে বের হয়ে আদ্রাফের সামনে গিয়েই ওর নিথর দেহ দেখে সেন্সলেস হয়ে গিয়েছিল। এরপর মুন আর কিছুই জানত না। যখন সেন্স ফিরে তখন নিজেকে হাসপাতালে বেডে আবিষ্কার করে। পাশেই মিম বসেছিল মুনের হাত ধরে। মুন চোখ খুলতে আদ্রাফের কথা জিজ্ঞেস করে, তখন মিম উত্তরে বলে পাশের ক্যাবিনে আদ্রাফের অপারেশন চলছে। মুন এক প্রকার লাফিয়ে ওঠে আদ্রাফের ক্যাবিনের সামনে দৌড়ে গিয়েছিল। ওখানেই শুভ্র দাঁড়িয়েছিল। জীবনে অনেক রোগীর চিকিৎসা করেছিল, কিন্তু নিজের ভাই সমান বন্ধুর অপারেশন করতে তার হাত কাঁপে। কান্না আসবে তাই সে অপারেশন থিয়েটারে ঢোকেনি। মিম এসেই মুনকে পাশের এক চেয়ারে বসিয়েছিল। অতিরিক্ত স্ট্রেস নিলে মুনের বাচ্চার ক্ষতি হবে বলে। অপারেশন শেষে ডাক্তার বের হয়ে বলেছিল আদ্রাফের সুস্থ হতে অনেক দিন লাগবে। কথাও বলতে আস্তে আস্তে সময় নিতে হবে। পা ভেঙে গিয়েছিল, হাঁটাচলা করতে পারবে না। আপাতত বেড রেস্টে থাকতে হবে। মানে পুরো দিন রাতের জন্য একটা হোম নার্স লাগবে আদ্রাফের। কিন্তু মুন মানেনি, সেই করবে আদ্রাফের সব কাজ। সেদিনের পর থেকে মুন তার ভারী প্যাট নিয়েও আদ্রাফের সব কাজ করত। আদ্রাফ কিছুই বলতে পারতো না, শুধু চেয়ে চেয়ে দেখত। মুন অনেক কেয়ার করতো আদ্রাফের। অবশ্য মিম কয়েকদিন থেকে গেছিল মুনের সাথে। এরপর তার এক্সামের জন্যই চলে যেতে হয়েছিল চট্টগ্রামে। মুনের ডেলিভারির দিনও সে আদ্রাফকে কাছে পায়নি। এক সময় ফুটফুটে এক পড়ে আসতো মুনের কোল আলো করে। মিম তো এক্সামের পর আবারও চলে এসেছিল মুনের জন্য। শুভ্র আর মিমের দিন শুরু হতো পরিটাকে দিয়েই। এর মধ্যে শুভ্র আর মিমের মধ্যে অনেক ভাব হয়ে গিয়েছে। আগের মতো তারা এখন ঝগড়া করে না। মুন এক হাতেই সব সামলাতো। সংসারের কাজ, আদ্রাফের দেখাশোনা, সব মিলিয়ে পরিবারটাকে আরো সুন্দরভাবে গুছিয়ে নিত মুন। এত কষ্টের পরেও রাতে পরিটার মুখের দিকে তাকিয়ে সুখ সুখ অনুভব হতো মুনের। পাশে আদ্রাফ এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। মেয়েটা একদম আদ্রাফের মতোই হয়েছিল। এসবের মাঝে আরও একটা সুখের সন্ধান হলো, আদ্রাফ আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছিল।
এমনি একদিন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল আদ্রাফ। সেই দিন তো তার পরিটাকে প্রথম কোলে নিয়েছিল। সে তো তখন বেজায় খুশি। আদ্রাফ তো সেই দিন খুশিতে কান্নাই করে দিয়েছিল তার ফুটফুটে পরিটাকে কোলে নিয়ে। পরিবারটা যেন এক পূর্ণতায় রূপ নিয়েছিল। জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে সেই দিনগুলির কথা মনে করেছিল মন। মেয়েটা তার দাদার কাছে আছে, তার দাদারও আর কিছু লাগে না এখন আর। হঠাৎ পেছন দিক থেকে একজোড়া হাত এসে মনকে জড়িয়ে ধরল। তার মুখটা মনের কাঁধের উপরই। মনের আর বুঝতে বাকি রইল না এটাকে। প্রথম দিনের ন্যায় আদ্রাফ এখনও অফিস থেকে আসার সময় মনের জন্য বেরি ফুল নিয়ে আসে আর খোপায় গুছে দেয়। আদ্রাফ ওইভাবেই মনকে জড়িয়ে ধরা অবস্থায় বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি এমন সারপ্রাইজ? শুভ্র আর মিমের বিয়ে সামনের শুক্রবারে। মন মুখ ভার করেই বলে উঠল, কি সত্যি? কিন্তু মিম আমাকে বলেনি তো, আর আপনিও তো একটুও বলেননি, আর শুভ্র ভাই উনিও তো কিছু বলেননি। এতটাই পর হয়ে গেলাম সবার কাছ থেকে। আরে এটাই তো সারপ্রাইজ। এরপর পরই মিম শুভ্র কল করে উঠল মনকে। অবশেষে দিনটা আসতো আজকে মিমের গায়ে হলুদ। মন আজকে চলে যাবে মিমের সাথে। মিম এসে মনের মেয়েকে তৈরি করে নিয়ে গিয়েছে ওর দাদার কাছে। আর আদ্রাফ শুভ্রর পক্ষ থেকে আসবে বিয়েতে। মনও পুরোপুরি রেডি। আদ্রাফ মুখ ভার করে বিছানার ওপরই বসে আছে। আদ্রাফ ওই অবস্থা থেকেই বলে উঠল, এই বিয়েতে যেতে হবে না তোমার? মানে? আদ্রাফ বাচ্চামো ফেস করে বলে উঠল, ঠিকই বলেছি, যেই বিয়ে আমাদের আলাদা করে দিচ্ছে সেই বিয়েতে না যাওয়াই ভালো। এই কথা বলে মন উচ্চস্বরে হেসে উঠল। এক বাচ্চার বাবা হয়ে নিজে এখনো বাচ্চা মনে স্বভাব করছেন। কে বলবে ইন্নেকে এক বাচ্চার বাপ? রুমে ঢুকতে ঢুকতে বলে উঠল মিম, হায় আল্লাহ, আমাদের দুলাভাই এতটা বউ পাগল জানতাম না তো। আদ্রাফ মাথা চুলকিয়ে বলে উঠল, আরে আমি মেয়ের জন্য বলছি। মিমের পেছন দিয়ে শুভ্র ঢুকতে ঢুকতে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, সব বুঝি রে ভাই। মন বলল, আরে শুভ্র ভাই আপনি? শুভ্র বলল, হ্যাঁ ভাবি, ভাবলাম আপনারা যখন মিমের সাথে চলে যাবেন তাহলে আমার ভাইটা একা কিভাবে থাকবে, তাই ওকেও নিতে আসলাম। আদ্রাফ রাগি রাগি ফেস করে বলে উঠল, তোর হোক, তারপর তুইও বুঝবি। মিমের দিকে চোখ টিপে বলে উঠল, আরে ভাই, আমি অলরেডি অনেক থেকে ফেলেছি, আর একা থেকে বুঝতে চাই না। মন বলে উঠল, হয়েছে, এবার চলেন সবাই। অবশেষে শুভ্র আর মিমের বিয়ের কার্য সব ঠিকঠাক সম্পন্ন হয়ে গেল। বিয়ের পরপরই আদ্রাফ মনকে নিয়ে চলে আসতো বাসায়। রাতে মন বাবুকে ঘুম পাড়িয়ে ঠিকঠাকভাবে সব গুছিয়ে রাখছিল। এমন সময় আদ্রাফ এসে মনের চোখ বেঁধে দিয়ে করে তুলে নিল। মন চিৎকার করতে নিলে আদ্রাফ ফিসফিস করে বলে উঠল, কোনো কথা না। আদ্রাফ মনকে ছাদ নিয়ে গিয়ে চোখ খুলে দিল। মন চোখ খুলতেই হতবাক। ছাদটা খুব সুন্দর করে সাজানো হয়েছে ছোট ছোট লাইট দিয়ে আর একটা ছোট কেক সহ। কেকের উপর লেখা শুভ বিবাহ বার্ষিকী বউ, ভালোবাসি চাঁদ। মন পেছনে ফিরতেই দেখে আদ্রাফ হাঁটু মুড়ে বসে মনের দিকে রিং বাড়িয়ে দিয়েছে। মনের তো খেয়ালই ছিল না আজ তাদের বিবাহ বার্ষিকী দিন। আদ্রাফ হাঁটু মুড়ে ওই অবস্থায় বলে উঠল, ভীষণ ভালোবাসি চাঁদ। তুমি আমার মুখ থেকে শুনতে চেয়েছিলে না? জানো, আমার ভালোবাসার সম্পর্কে বিশ্বাসটা পুরোপুরি আসেনি কোনোদিন, তাই তো এত কেয়ার করার পরও তোমাকে কোনোদিন বলা হয়নি ভালোবাসি। আমার বাবারও প্রেমের বিয়ে ছিল, বাবাও ভীষণ ভালোবাসতো ওনাকে। আস্তে আস্তে বাবা ব্যবসা নিয়ে বিজি হয়ে পড়ে, আর আমার জন্মদাত্রী আমার 8 বছর চলাকালীন পরকীয়াতে জড়িয়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু আমার বাবা তাও কোনোদিন আজ পর্যন্ত ওনাকে খারাপ বলেনি। আমার বাবার ভাষ্য মতে হয়তো বাবা তার স্ত্রীকে ঠিকমতো ভালোবেসে আগলে রাখতে পারেনি। কেমনে পারলো ওই মহিলাটা একটা বাচ্চা রেখে পালিয়ে যেতে? তাদেরও তো প্রেমের বিয়ে ছিল, ভালোবাসা ছিল অনেক, তবু কিভাবে পারলো এটা করতে? সেই পর্যন্ত আমি ভালোবাসা শব্দটাকে ঘৃণা করতাম, কিন্তু তোমাকে যেদিন আমি প্রথম দেখি সেই দিনই ভালোবেসে ফেলেছি। তুমি আসার পর আমার সেই আগের বিশ্বাসটা ভেঙে দিলে। আমার অ্যাক্সিডেন্টের পর তুমি শিখিয়ে দিলে আসলেই সবাই এক নয়। তুমিও চাইলে তখন আমাকে ছেড়ে যেতে পারতে। টানা 3 মাস তুমি তোমার শরীর খারাপের মধ্যেও আমার খেয়াল রেখেছিলে। মানুষের জীবনে তো অনেক কিছুই অপ্রত্যাশিতভাবে হয়ে যায়, তেমনি করে তুমিও আমার জীবনে হঠাৎ করে চলে আসো। তুমি এসেই আমার সবকিছু অগোছালো করে দিয়েছিলে। মনের উপর তো আর কারো হাত থাকে না, কিন্তু ওই যে বিশ্বাসটা যে আসতো না আমার, আমি জানি তুমি কাছে থাকলেই আমার মন টানবে। তাই তো তোমাকে দূরে সরানোর জন্য স্যারোগেসির প্রস্তাবটা দেওয়া, যাতে করে স্যারোগেসির মাধ্যমে তোমার বাচ্চা নিয়ে আমি তোমার অস্তিত্বটা সারা জীবন রাখতে পারি, আর তুমিও যেন আমাকে ঘৃণা করো। আমি দেখিয়ে দিতে চেয়েছিলাম একটা বাচ্চা মা ছাড়া সুন্দরভাবে জীবনে বাঁচতে পারে, কিন্তু তুমি
দূরে যাওয়ায় বুঝেছি তোমাকে ভুলবার নয়। আমার ধারণাটাও বদলে দিলে তুমি। তুমিও দেখিয়ে দিলে সবাই এক নয়। এই যে এখন দেখো, এত কিছুর পরেও তুমি আমাকে ছেড়ে যাওনি, এক হাতেই সব সামলিয়েছিলে। এত কিছুর মাঝখানেও তোমার স্বামী নিয়ে জেলাস ছিলে। নার্স দিতে চেয়েছিল আমার জন্য, কিন্তু না, তুমি অসুস্থতার মধ্যেও আমার সব ধরনের কেয়ার করতে, অথচ আমি পাশে ছিলাম না তোমার সময়। এটাই তো ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা, ছেড়ে যাওয়ার নয় চাঁদ। তুমি আমার আগের অতীতের বিশ্বাসটা ভেঙে দিলে চাঁদ। ভালোবাসি অনেক অনেক, হয়তো তোমার মতো করে বাঁচতে পারবো না, কিন্তু তবুও সবচেয়ে বেশি চেষ্টা করব। তুমি যে আমার মন পাখি। মুন তো ওখানেই দাঁড়িয়ে কান্না করে দিয়েছে। এই কান্না যে দুঃখের নয় সুখের। অবশেষে আদ্রাফ মুখ ফুটে বলল, এটাই তো শুনতে চেয়েছিল আদ্রাফের মুখ থেকে মুন। আদ্রাফ উঠেই মুনকে রিং পরিয়ে দিয়ে চাঁদের দিকে ইশারা করে বলে উঠল, এই পূর্ণিমার চাঁদের মতোই তুমি আমার অন্ধকার জীবনটাকে আলো করে দিয়েছো। রাতের বেলায় চাঁদ যেমন পুরো আকাশটাকে সুন্দর বানিয়ে দেয়, ঠিক তুমিও আমার জীবনে এসে জীবনটাকে সুন্দর করে দিয়েছো। আমার জীবনে তুমি আমার চাঁদ, আমার জীবনটাকে তুমি পূর্ণ করে দিয়েছো। তুমিহীনা এই আদ্রাফের জীবন অপূর্ণ। তুমি আমার পূর্ণতা মন পাখি। সমাপ্ত। নিয়মিত গল্প পেতে আমাদের সাথে থাকুন, বেশি করে কমেন্ট এবং লাইক করুন, তাহলে পরবর্তী গল্পগুলো